আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মেহেদি ধ্রুব, প্রভাষক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা, বিসিএস শিক্ষা গার্ডের একজন সদস্য। আজকে আমরা নতুন একটি টপিক পড়ব। আমাদের যে পড়াশোনার যে মেথড, এটা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ভিডিও লেকচার দিচ্ছি। সেই লেকচারের উপর পরীক্ষা দিচ্ছেন আপনারা স্টাডি করে, এবং আজকে ইতিমধ্যে একটি পরীক্ষা চলছে, লাইভ পরীক্ষা চলছে 24 ঘন্টা মনের সময়। তো সেই পরীক্ষাটা আপনারা দিচ্ছেন, আশা করি ভালো দেবেন। তারপরে আমাদের আজকের বিষয় হচ্ছে ধ্বনি পরিবর্তন 1। ধ্বনি পরিবর্তন সম্পর্কে প্রথমে একটু কথা বলিনি। ধ্বনি পরিবর্তন টপিকটাও আমাদের বাংলা ব্যাকরণের যে কতগুলো কঠিন টপিক রয়েছে, যেগুলো পড়লে আমরা মনে রাখতে পারি না, কিন্তু ভয় লাগে বা এরকম যে ব্যাপারগুলো হয়, তার মধ্যে ধ্বনি পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ এবং কঠিন মনে করি। তবে ধ্বনি পরিবর্তন যদি আমরা বুঝে পড়ি, এটা আমরা মুখস্থ করার প্রবণতা অনেকেরই থাকে, যে মুখস্থ না করে যদি বুঝে পড়ি, পড়ে যদি আত্মস্থ করি, উদাহরণগুলো খুব বেশি নেই, উদাহরণ অল্প, সেই উদাহরণগুলো যদি আমরা বুঝে আত্মস্থ করি, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করা যাবে। আর ধ্বনি পরিবর্তন থেকেই কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ, অনেক বেশি প্রশ্ন আসে, বিগত সালে প্রশ্ন আসছে, নানান পরীক্ষায় ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে। তো ধ্বনি পরিবর্তন কি, এটা আলোচনা করি। আলোচনা করার আগে গত ক্লাসের একটা কথা একটু বলে নিই। গত ক্লাসে যেটি হয়েছে, গত ক্লাসে আমাদের যেটি হয়েছে, গত ক্লাসে এক স্লাইডে একটু মিস্টেক ছিল। এটা আমার পরে আমি যখন ক্লাসে দেখি বা করি, তখন আমার মনে হয়েছিল, তো সেই জন্য দুঃখ প্রকাশ করছি। সেটি হচ্ছে যে উষ্মধ্বনি কয়টি, এরকম একটা ছিল স্লাইডে, এক জায়গায় ঠিক ছিল, এক জায়গায় ভুল ছিল। হ্যাঁ, উষ্মধ্বনি, এটা আপনারা ভুল করবেন না দয়া করে। উষ্মধ্বনি স্লাইডে এক জায়গায় প্রথমে মনে এরকম ছিল দন্তস্ব, তালবস্য, তারপর ছিল মূর্ধন্যস্ব, এরকম ছিল। হ্যাঁ, এটা মূর্ধন্যস্ব না, এটা হবে হ, ঠিক আছে, হ। আর এই দন্তস্ব এবং তালব্যস্য, এই দুইটা আবার, এই দুইটাকে আমরা বলছি শীর্ষধ্বনি। হ্যাঁ, তাহলে স্লাইডের এক জায়গায় ছিল হ, এক জায়গায় ছিল মূর্ধন্যস্ব। মূর্ধন্যস্ব হবে না, ঠিকটা হবে উষ্মধ্বনি বা ঘর্ষণজাত ধ্বনি হচ্ছে তিনটি, সেই তিনটি হচ্ছে দন্তস্ব, তালব্যস্য এবং হ, ঠিক আছে। তো এটা আপনারা যদি নোট করে থাকেন, ওখানে একটু কারেকশন করে নেবেন দয়া করে, ঠিক আছে। তো আজকের আমাদের যে টপিকটি, সেটির নাম হচ্ছে ধ্বনি পরিবর্তন। হ্যাঁ, তো ধ্বনি পরিবর্তন জিনিসটা কি? ধ্বনি পরিবর্তনের সাথে অর্থের কোনো সম্পর্ক নেই, মনে রাখবেন। ধ্বনি পরিবর্তনের সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। অর্থের সম্পর্ক থাকে সমাসের ক্ষেত্রে, সেটা আমরা পরে আলোচনা করব। তবে এইটুকু মনে রাখবেন যে ধ্বনি পরিবর্তনে অর্থের কোনো সম্পর্ক নেই। কিন্তু ধ্বনি পরিবর্তন ব্যাপারটি কি? ধ্বনি ব্যাপারটা হলো এই যে, আমি গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি যখন ওই সাতক্ষীরা বেড়াতে গিয়েছিলাম, সেখানে গ্লাসকে বলছে গিলাস, ক্লাসকে বলছে কিলাস, ক্লোজকে বলছে কোলোস। এই যে অঞ্চল বেঁধে কিংবা মুখের জড়তার কারণে কিংবা অজ্ঞতার কারণে, নানান কারণে আমরা শব্দ হচ্ছে একটা, কিন্তু আমরা উচ্চারণ করি আরেকটা, এটা একটা কারণ। আর এমনিতেই আমাদের উচ্চারণের সহজ প্রবণতার কারণে মানুষ সাধারণত সহজটাকে গ্রহণ করে। মানুষ যেটা কঠিন, যেটা বিদঘটে, এরকম ব্যাপারগুলো মানুষ গ্রহণ করতে চায় না। ন্যাচারালি মানুষ সহজটাকে গ্রহণ করে, যে কারণে অনেক শব্দকে মানুষ সহজে যেভাবে উচ্চারণ করতে পারে সেইভাবে উচ্চারণ করে ফেলে। তো এই যে উচ্চারণ, আমরা কোনটা থাকলে কি উচ্চারণ করি, এইটার যারা ব্যাকরণবিদ আছেন তারা এইটা খুঁজে বের করেছেন যে আসলে আমরা কি থাকলে কি উচ্চারণ করি, এরকম অনেকগুলো নিয়মের মধ্যে ফেলেছেন। তো আমরা সেই নিয়মগুলো পরীক্ষায়, এখান থেকে কি প্রশ্ন আসে? প্রথম প্রশ্ন, ধ্বনি পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এখন পর্যন্ত আমরা যা পড়ছি সবই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় পড়েছি, আজকেও তাই। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আর পরের ব্যাপারটা হচ্ছে ধ্বনিতত্ত্বের যে সংজ্ঞা আছে, এখানে অনেকগুলো সংজ্ঞা, যে এটা যে কোনো একটা সংজ্ঞা, দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কী বলা হয়, পরের ইকার ওকার আগে উচ্চারিত হলে তাকে কী বলা হয়, এরকম কিছু সংজ্ঞা পরীক্ষা আসতে পারে। তারপরে যেটি আসে, পরীক্ষা আসে একটা উদাহরণ দেওয়া থাকে এবং বলা হয়, উদাহরণ বলে এটা ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়েছে, এইভাবে আসতে পারে। অথবা যে কোনো একটা নাম বলে দেওয়া থাকতে পারে, যে অপিনিহিতে, নিচের কোনটি অপিনিহিতের উদাহরণ, নিচের কোনটি আদি স্বরাগামের উদাহরণ, নিচের কোনটি বিষম বিভবের উদাহরণ, নিচের কোনটি স্বরসঙ্গীতের উদাহরণ, এরকমভাবে দেওয়া থাকতে পারে। তো প্রশ্ন ধরনটা কয়েক রকমের হতে পারে।
ঠিক আছে। তো বেসিকলি যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে উদাহরণ দেওয়া থাকে, ঠিক আছে। তো আমরা ধ্বনি পরিবর্তনের আমরা একটু ছক আকারে পড়ব, একটু পার্থক্য আকারে পড়ব। পার্থক্য আকারে যদি পড়ি তাহলে আমাদের মাথার মধ্যে ঢুকবে। তো প্রথমেই আমরা এই সংজ্ঞাগতভাবে যেগুলো আমরা লিখে দিয়েছি, প্রথমটার নাম হচ্ছে স্বরাগম। স্বরাগম হচ্ছে কি? স্বর যোগ আগমন, আগমন, হ্যাঁ। তো স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন, অর্থাৎ স্বর মানে কি? স্বর মানে হচ্ছে স্বরধ্বনি যেগুলো আছে, স্বরবর্ণ যেগুলো আছে, হ্যাঁ, এগুলোর আগমন ঘটবে। তো স্বরাগম আবার কয় প্রকার হতে পারে? স্বরাগম হতে পারে 3 প্রকার হতে পারে। আদি স্বরাগম, মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এইখানে আমার সাথে এই কথাটা উচ্চারণ করুন। এইটার জন্য শুধু এই একটা নামের জন্য আমরা অনেক ভুল করি। মধ্য স্বরাগমের আরেক নাম হচ্ছে স্বরভক্তি, মধ্য স্বরাগমের আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ। এটা আমার সাথে বলুন, এটা লিখুন, এটা অনেক গুরুত্বপূর্ণ যে মধ্য স্বরাগমের যার 2টা নাম আছে, একটা হচ্ছে স্বরভক্তি, আরেকটা হচ্ছে বিপ্রকর্ষ। এখন পরীক্ষার হলে আপনি মধ্য স্বরাগম জিনিসটা আপনি জানেন এটা কি, কিন্তু পরীক্ষার হলে হয়তো মধ্য স্বরাগম অপশনের মধ্যেই নেই, অপশনের মধ্যে দেওয়া আছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ দেওয়া আছে। সেক্ষেত্রে আপনার কাছে হয়তো মনে হতে পারে যে আরে বিপ্রকর্ষ কী জিনিস বা স্বরভক্তি কী জিনিস। হ্যাঁ, এইটা কিন্তু আমরা গুলায় ফেলে বা এটা ভাবি এটা কঠিন কিছু, স্বরভক্তি মনে কঠিন কিছু, কিংবা বিপ্রকর্ষ হয়তো কঠিন কিছু বা আননোন কিছু এরকম মনে করি। তো এইটা করা যাবে না। সবার আগে এই জিনিসটা মুখস্থ করতে হবে যে মধ্য স্বরাগমের নাম হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তি এবং বিপ্রকর্ষ নাম কেন সেটা কিন্তু আমরা একটু পরে পড়ব। তারপর আরেকটা হচ্ছে অন্ত স্বরাগম। তাহলে আদি স্বরাগম, আদি শব্দের অর্থ হচ্ছে শুরুতে। তা শুরুতে কোনো শব্দের শুরুতেই যদি স্বরের আগমন ঘটে, স্বর মানে হচ্ছে স্বরধ্বনি আ আ ই এগুলো যেগুলো আছে। আর মধ্য স্বরাগম হচ্ছে মাঝখানে স্বরের আগমন ঘটবে, আর হচ্ছে অন্ত স্বরাগম হচ্ছে শেষে স্বরের আগমন ঘটবে, ঠিক আছে। তো আমরা পার্থক্য করে পড়ব। তার আগে আমরা শুধু একটু সংজ্ঞাগতভাবে যেটা আমাদের আসতে পারে পরীক্ষায়, সেটা যদিও ওই আদি স্বরগমটা ওইভাবে আসে না। আদি স্বরগম মানে প্রথমেই স্বরের আগমন ঘটবে। আমরা একটা উদাহরণ এখানে লিখে রেখেছি, স্কুল। এই যে স্কুল শব্দকে আমরা যখন বলি তখন আমরা স্কুল বলার জন্য আমাদের কণ্ঠের যে কাজ, সে কাজ একটু কঠিন। স্কুল একদম ভেতর থেকে আনতে হয়। তো মানুষই কঠিন যে বিষয়টা নেয় না, মানুষ কি বলে? স্কুল বলে। তাহলে এই যে স্কুলের আগে যে একটা ই ধ্বনি আসছে, প্রথমে একটা স্বরের আগমন ঘটেছে। শব্দটা ছিল স্কুল, স্কুলের আগে একটা ই ধ্বনি চলে আসছে, এই জন্য এটার নাম হচ্ছে স্কুল। এই স্কুলটা হচ্ছে এই যে ইটা যে আসলো আদিতে, আদি মানে শুরুতে, তাহলে শুরুতে একটা কি আসছে? স্বরের আগমন ঘটছে, এই জন্য আমরা বলছি আদি স্বরাগম। আদি স্বরাগম খুব ইজি, এটা আপনারা দেখলেই পারবেন। তাহলে কোনো শব্দের শুরুতেই যদি স্বরধ্বনি আসে তাকে বলা হচ্ছে আদি স্বরাগম, ঠিক আছে। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, এইগুলোর পরে আবার আমরা পার্থক্য আকারে পড়ব। পরেরটার নাম হচ্ছে মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ। আবারও আমি বলছি, আমার সাথে এই নামটা মুখস্থ করুন যে মধ্য স্বরাগমের আরেক নাম হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। মধ্য স্বরাগমের আরেক নাম হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ, ঠিক আছে। এইটা আমি যে কথাবার্তাগুলো লিখে রেখেছি এটা একটু দেখতে হবে। প্রথম কথা হচ্ছে ভক্তি। ভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন। স্বরভক্তি অর্থ হচ্ছে স্বরসহ বিভাজন। বিপ্রকর্ষ এটা তাহলে স্বরভক্তি মধ্য স্বরগম কথার মানে কি এটা বুঝতে পেরেছি, মাঝখানে স্বরের আগমন ঘটবে এটা বুঝতে পারছি, কিন্তু স্বরভক্তি কথার অর্থ ধরেন আমরা জানি না। তাহলে ভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন, আর স্বরভক্তি অর্থ হচ্ছে স্বরসহ বিভাজন, অর্থাৎ স্বরসহ এটাকে বিভাজন করতে হবে। কী বিভাজন করতে হবে একটু পরে আমরা দেখব। আর বিপ্রকর্ষ অর্থ হচ্ছে দূরবর্তী হওয়া। দূরবর্তী হওয়া মানে কি? মানে দুইটা ধ্বনিকে আলাদা করা আর কি, দূরবর্তী হওয়া। সুতরাং স্বরভক্তি বা বিপ্রকর্ষ যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দূরবর্তী করে তার মাঝে স্বরধ্বনির আগমন ঘটায়। তাই বলা যায় ছন্দ ও সুরের প্রয়োজনে কিংবা চলিত ভাষায় সহজ করে উচ্চারণের প্রবণতাবশত সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি আনয়নের রীতিকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলা হয়। যেমন গ্রাম থেকে গ্যারাম, এই উদাহরণটা লিখে রাখুন, একটু কষ্ট করে দেখতে হবে। গ্রাম, তাই না? এখন এটার একটা শর্টকাট টেকনিকটা হলো যে কোনো সংযুক্ত
সংযুক্ত ব্যঞ্জন যখন দেখব, সংযুক্ত যখন দেখব, তখন সেটা যখন ভেঙে লিখব, ধরেন আমি বললাম ক্লাস, ক্লাস থেকে কি কিলাস, বললাম গ্লাস, গ্লাস থেকে কি গ্লাস, বললাম প্রাণ, প্রাণ থেকে কি পরাণ, বললাম ধরেন গ্রাম, গ্রাম থেকে কি গ্যারাম। তাহলে এই যে যখন একটা সংযুক্ত অংশটাকে মানুষ যখন ভেঙে লেখে, তখনই সেটা হয়ে যায় মধ্যস্বরগম বা স্বরভুক্তি বা বিপ্রকর্ষ উদাহরণ। এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট কি, যখন আমার সংযুক্ত একটি শব্দকে আমরা যখন ভেঙে লিখব, তখনই সেটা স্বরভুক্তি বা বিপ্রকর্ষ বা মধ্যস্বরগমের উদাহরণ হবে। এখন কিভাবে হয় এটা আমরা একটু হাতে কলমে দেখি। ধরেন গ্রাম, গ্রাম শব্দটিকে আমরা বিশ্লেষণ করি। প্রথমে আমাদের আছে গ, গর সাথে কী আছে, রফলাজিয়ত আছে, লিখলাম র, রর পরে কী আছে, এই যে আ আছে, লিখলাম আ, তারপরে আছে কি ম। তাহলে আমরা এখানে কয়টা ধ্বনি পেয়েছি, 1 2 3, 1 2 3, 4টা পেয়েছি। এখন গ্রাম থেকে হয়েছে গ্যারাম, গ্রাম থেকে কী হচ্ছে গ্যারাম। এবার গ্যারামকে আমরা একটু ভেঙে দেখি, দেখেন তো। গ, প্রথমে ছিল গ, গর পরে কি এ, এটুকু আবার মনে করিয়ে দিচ্ছি, কোনো ব্যঞ্জন ধ্বনির সাথে আকার ওকার হ্রস্বইকার যেগুলো আছে সেগুলো কিন্তু পরে থাকে। গ্যারাম, গ্যা, এই যে গ্যা বলছি, এটা কিন্তু পরে, ঠিক আছে। তাহলে গ, এ, পরে হচ্ছে র, তারপরে কি আ, তারপরে কি ম। তাহলে এখানে কয়টা হলো, 1 2 3 4 5, আগে কয়টা ছিল। আর এই ধ্বনি পরিবর্তন খুব সূক্ষ্ম জিনিস। আপনি যে কাজটি করবেন, যখনই আপনাকে একটা উদাহরণ দিবে, তখন আপনি খুব সূক্ষ্মভাবে, খুব চিন্তা করে, একদম আস্তে আস্তে চিন্তা করে দেখবেন যে আগে কি ছিল এবং পরে কি পরিবর্তন হয়েছে। নতুন কোনো কিছু কি ঢুকেছে, নতুন কোনো কিছু কি চলে গেছে, মাঝখানতে চলে গেছে, না শেষ থেকে চলে গেছে, না প্রথম থেকে চলে গেছে, না একটার পরিবর্তে আরেকটা স্টেশনে কী হয়েছে। একেবারে সূক্ষ্মভাবে চিন্তা করলে আপনার উত্তরটা কিন্তু এই ইতি দেয়া আছে। আপনার উত্তরটা এটা কি হচ্ছে, এটা কিন্তু ওই প্রশ্নতে দেয়া থাকে, তাই না? তাহলে আমরা দেখেন গ্যারামে আমরা দেখলাম প্রথমেই গ, তারপর হচ্ছে এ, তারপরে কি পেয়েছি আমরা র, তারপরে হচ্ছে আ এবং ম পেয়েছি। এবার দেখুন কি 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 আমরা কেটে ফেলি। ধরেন আগে গ ছিল, গ কাটলাম, আগে র ছিল, র কেটে দিলাম, আগে আ ছিল, আ কাটলাম, আগে ম ছিল, ম কেটে দিলাম। দেখুন তো এখন কোনটা বেশি আসছে, এ আসছে। কোনটা আসছে, এই দেখেন এ চলে আসছে। এবং এইটা যে আসছে কোনটার মাঝে আসছে দেখেন তো। আগে এই যে এখানে গ এবং র, এইটা সংযুক্ত ছিল, সংযুক্ত ব্যঞ্জন ছিল, তাই না? গ এবং র, ঠিক গ এবং র এর মাঝখানে চলে আসছে এ। তাহলে আমাদের এই যে সংজ্ঞাটা যে ছিল, যে কোথায় সংজ্ঞাটা ছিল, ওই যে উচ্চারণের প্রবণতাবশত সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে, এই যে সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি আনয়ন। তাহলে এই যে আমরা সংযুক্ত ব্যঞ্জন, এই যে গ এবং র ছিল, যে এটা আমরা ভেঙেছি, ভেঙে মাঝখানে দেখেন চলে আসছে এ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলছি মধ্যস্বরগম, স্বরভুক্তি বা বিপ্রকর্ষ। এখানে ব্যাখ্যাটাও লিখে রেখেছি, দেখেন গ্রাম শব্দের গ এবং র এর মাঝে কোনো স্বরধ্বনি নেই। এই যে গ্রাম শব্দের গ এবং র এর মধ্যে কোনো স্বরধ্বনি ছিল না, কিন্তু গ্যারাম শব্দের গ এবং র এর মাঝে একটা নতুন করে এ এসেছে, ঠিক আছে। আচ্ছা, এই তোগুলো আমার মধ্যস্বরগমের দুইটা নিয়ম। একটা প্রথম নিয়মটা এটা আমরা পড়েছি, একটা নিয়ম হচ্ছে 1 নাম্বার নিয়ম। 1 নাম্বার নিয়ম আমরা পড়লাম যে সংযুক্ত ব্যঞ্জনের ঠিক মাঝখানে, কি বলেছে আবার বলুন, সংযুক্ত ব্যঞ্জনের ঠিক মাঝখানে একটা স্বরধ্বনি আসবে। যেমন সংযুক্ত ব্যঞ্জন আমার এখানে ছিল গ এবং র, গ এবং র এর মাঝখানে আমার কি আসছে, মুছি, গ এবং র এর মাঝখানে কি আসছে, গ এবং র এর, এই যে গ এবং র এর মাঝখানে ঠিক একটা এ ধ্বনি চলে আসছে। এইবার যেহেতু নাম তার হচ্ছে মধ্য স্বরাগম, সরাসরি মাঝখানে চলে আসবে। দেখুন এটা আমরা বলছি, এছাড়া উচ্চারণের সুবিধার জন্য অন্য কোনো কারণে শব্দের মাঝে স্বরধ্বনির আগমন ঘটবে। ধরেন 4 লিখেছি, 4 দেখেন এই পাশে কি যোগ হয়েছে, চা আছে, র আছে, এখানে চা আছে, র আছে, মাঝখানে একটা ই চলে আসছে। যেহেতু মাঝখানে আসছে, এই জন্য আমরা বলছি মধ্যস্বরাগম। বা আজ থেকে আইজ, এই যে আজ থেকে আইজ বা আজ থেকে আজি, হ্যাঁ, বা আজি থেকে আইজ, এইটা নিয়ে যে একটা ঝামেলা আছে, বহুত ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো আমরা আজকে সলভ করব, যে কোনটার উদাহরণ কোনটা। তাহলে এইটা আমরা সহজভাবে বুঝতে পেরেছি যে সরাসরি মাঝখানে যদি একটা স্বরধ্বনি চলে আসে, তাহলে সেটাকে আমরা বলছি মধ্যস্বরাগম। তাহলে মধ্যস্বরাগমে আমরা দুইটা শর্ত দেখলাম। প্রথম শর্ত হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনের ঠিক মাঝখানে একটা স্বরধ্বনি আসবে, আর হচ্ছে এমনিতে যে কোনো একটা শব্দের মাঝখানে একটা স্বরধ্বনি চলে আসে, সেটাও হবে
মধ্য স্বরাগম উদাহরণ। তারপরে আমরা যাচ্ছি, এইগুলোর আমরা পার্থক্য করে পড়ব, আগে আমরা জিনিসগুলো চিনি নিই। অন্ত স্বরগম, অন্ত কথার অর্থ হচ্ছে শেষ, অন্ত কথার অর্থ হচ্ছে শেষ, তাহলে শেষে স্বরের আগমন ঘটবে, শেষে কি ঘটবে, স্বরের আগমন ঘটবে। ওকে, তাহলে আমরা এখানে যে উদাহরণটা লিখেছি, ধরে লিখেছি আজ, আজ থেকে কি হয়েছে, আজই। আপনার কাছে মনে হতে পারে যে আজ থেকে আজই শেষে কিভাবে আসলো। আবারও মনে করে দিচ্ছি, ব্যঞ্জন বর্ণের সাথে যখন আকার ওকার হ্রস্বইকার থাকে সেটা কিন্তু পরে উচ্চারিত হয়, তাই না? তাহলে এই যে আজ, যে এটাকে যে আমরা যদি ভাঙি, তাহলে আজ আছে, তারপর কি প্লাস জ আছে, প্লাস হচ্ছে ই, তাই না? তাহলে এই যে শেষে, শেষে কিসের আগমন ঘটেছে, স্বরধ্বনির আগমন ঘটেছে। তাহলে আজ থেকে যখন আজই বলবো তখন হচ্ছে অন্ত স্বরগম। এটা যদি আবার উল্টায় দিই, অন্ত স্বরগম, এই যে আমরা যে পড়ছি অন্ত স্বরগম, যে কথা অন্ত স্বরগম, এটা যদি আমরা উল্টায় দিই তাহলে সেটা হয়ে যাবে অন্ত স্বরলোপ হয়ে যাবে। ধর আমি বললাম আজই থেকে আজ, আজই থেকে আজ, দেখেন আজই শেষে কি আছে, ই আছে, ইটাই যেখানে সে লোপ পেয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই যে স্বরাগমের যে উদাহরণ হচ্ছে অন্ত স্বরাগম, এখানে আজ থেকে আজই, কিন্তু আমি যদি বলি আজই থেকে আজ, তখনই কিন্তু অন্ত স্বরলোপের উদাহরণ হয়ে যাবে। সেম কথা হচ্ছে আগের গোলার ক্ষেত্রে, যেমন আমি বলেছি 4 থেকে 4, কিন্তু আমি যদি বলি 4 থেকে 4, তাহলে কি হয়ে যাবে, মধ্য স্বরলোপের উদাহরণ হয়ে যাবে। অর্থাৎ আমি শুধু এই যে গ্রেটার দেন যে চিহ্নটা আছে, সেই চিহ্নটা যদি আমি চেঞ্জ করে দিই, চিহ্নটা চেঞ্জ করে দিলে কিন্তু এটার অপোজিটের উদাহরণ হয়ে যাবে। এটার অপোজিট কি, মধ্য স্বরগমের অপোজিট কথা কি, মধ্য স্বরগমের অপোজিট হচ্ছে মধ্য স্বরলোপ, তাই না? সেম কথা এর আগেরটার ক্ষেত্রেও। এটা হচ্ছে আমি যদি স্কুল থেকে স্কুল বলি, ধরেন শব্দটা ছিল স্কুল, এখন এটা থেকে আমি স্কুল বললাম, স্কুল বললাম, তাহলে প্রথমে এখানে এই যে ইটা ছিল, এটা কি এখানে আছে, নাই, তখন সেটা কিসের উদাহরণ হয়ে গেল, তখন সেটা হয়ে যাবে, এটা আদি স্বরগম ছিল, তখন হয়ে যাবে আদি স্বরলোপ। তাহলে আপনি যদি একটা পারেন, অর্থাৎ স্বরাগমের উদাহরণ যদি পারেন, স্বরাগম যদি বোঝেন, তাহলে স্বরলোপের ব্যাপারটাও শেখা হয়ে যাবে। অর্থাৎ আপনি এই 3টা যদি শিখেন, তাহলে আপনার ওই 3টা শেখা হয়ে যাবে। শুধু আপনার যে এই যে অ্যারো যে চিহ্নটা আছে, এই যে গ্রেটার দেন যে চিহ্নটা আছে, এটা শুধু এইদিকে ঘুরাই দিলেই, অর্থাৎ স্কুল থেকে স্কুল হয়ে গেলেই হয়ে যাবে আদি স্বরলোপের উদাহরণ হয়ে যাবে, ঠিক আছে? অপোজিট আছে আদি স্বরগম, সেটা হয়ে যাবে আদি স্বরলোপের উদাহরণ। আচ্ছা, আমরা আরেকটু আগাই, আমরা যখন পার্থক্য আকারে পড়ব উদাহরণগুলো তখন আরও স্পষ্ট হবে, ঠিক আছে? আমরা 2 নম্বর ইয়েতে চলে যাচ্ছি। স্বরলোপের আরেকটা কথা আছে, স্বরলোপ, স্বরাগমের বিপরীত কথা হচ্ছে স্বরলোপ। স্বরলোপ মানে হচ্ছে স্বরের লোপ ঘটবে। আর প্রথমে কি পড়লাম আমরা এতক্ষণ, স্বরাগম পড়েছি। স্বরাগম কি পড়েছি, আদি স্বরাগম, মধ্য স্বরাগম আর অন্ত স্বরাগম, ঠিক আছে? আর স্বরলোপটা একটু বেশি, সাধারণত 6 প্রকারের হয়, সেটা আমরা একটু দেখব এখন। তাহলে প্রথমে যদি স্বরের আগমন ঘটতো, তখন সেটাকে আমরা স্বরাগম বলছি, কিন্তু প্রথমে যদি স্বর যদি চলে যায়, তাহলে সেটার নাম কী হবে, স্বরলোপ হবে। ঠিক তার অপোজিট বা উল্টা বিষয়টা, ঠিক আছে? তাহলে স্বরলোপের আরেক নাম হচ্ছে ধ্বনিলোপ, এটাও হতে পারে। আবার এইখানে সম্প্রকর্ষ হতে পারে। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। আপনার পরীক্ষায় যখন অপশনে দেওয়া থাকবে, তখন কিন্তু স্বরলোপ দেওয়া থাকবে না, সেখানে ধ্বনিলোপও দেওয়া থাকতে পারে, কিংবা সম্প্রকর্ষ দেওয়া থাকতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্প্রকর্ষ দেওয়া থাকে। এই সম্প্রকর্ষ শব্দটা কেন ইউজ করা হয়? কারণ পরীক্ষক চান আপনি বিভ্রান্ত হন, পরীক্ষক চান আপনি ভুল করেন, পরীক্ষক চান বা যত বেশি বাদ দেয়া যায়, ঠিক আছে? যেহেতু এটা কিন্তু পাস করা বা ফেল করার কোনো ব্যাপার না, এখানে দয়া দাক্ষিণের কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে প্রতিযোগিতার ব্যাপার, চাকরির ব্যাপার, ঠিক আছে? যে কারণে এখানে কোনো মার্কসই নেই। যত প্যাচে আপনাকে ফেলবে, প্যাচে ফেলে আপনার কাছ থেকে মানে বেস্ট যারা, তাদেরকে বাছাই করার পদ্ধতি। যে কারণে স্বরলোপ কিন্তু অপশনে নাও থাকতে পারে, অপশনে থাকবে কি, সম্প্রকর্ষ। তাহলে আপনি এই কথাটা অবশ্যই মুখস্থ করবেন যে স্বরলোপের আরেক নাম হচ্ছে সম্প্রকর্ষ। আর যে মধ্য স্বরাগম যে বলেছিলাম, মধ্য স্বরাগমের 2টা নাম ছিল বিপ্রকর্ষ এবং স্বরভক্তি। ওই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই স্বরলোপ বা ধ্বনিলোপ সম্পর্ক 6 প্রকার হতে পারে। প্রথমটা হচ্ছে আদি স্বরলোপ। আমরা আদি স্বরাগম পড়েছিলাম, তো আদি স্বরাগম যেই কথা, আদি স্বরলোপ একই কথা, জাস্ট খালি অপোজিট করে দিলেই হবে। সেম কথা মধ্য স্বরাগমের জন্য, মধ্য স্বরলোপের ক্ষেত্রে সেই কথা হচ্ছে অন্ত স্বরলোপের ক্ষেত্রে। তারপর আছে রকারলোপ, হকারলোপ, আরেকটা হচ্ছে অন্তর্হতি। অনেক বইয়ে দেখবেন যে হকারলোপ বা অকারলোপ, হকারলোপ বা রকারলোপ এটা নেই, বা অন্তর্হতিটা অন্য জায়গায় দেওয়া আছে,
শেষের দিকে দেওয়া আছে না, অন্তর্হতীয় এক প্রকারের ধ্বনিলোপ। ঠিক আছে, তাহলে এটা ধ্বনিলোপের মধ্যে চলে আসবে, স্বরলোপ, ধ্বনিলোপ বা সম্প্রকোষের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে উদাহরণ দেখি, আগে দেখি কতটা পারি। দেখেন আদি স্বরলোপ, সেম কথা, আদি স্বরাগমের মতোই, মানে জাস্ট উল্টাটা। উচ্চারণের সুবিধার জন্য কোনো কারণে যদি আদিতে স্বরের লোপ হয়, অলাবু, অলাবু থেকে লাবু। ঠিক আছে, দেখেন এই অটাইপা শেষে কি হয়েছে, লোপ পেয়েছে, কি আছে নাই, যেহেতু আদি থেকে একটা স্বরের লোপ পেয়েছে, এই জন্য নাম দিয়েছে কি আদি স্বরলোপ। সেম কথা মধ্য স্বরলোপের কথা, দেখেন আইস থেকে আইজ, এই যে মাঝখানে যে হর্ষইটা ছিল, হর্ষইটা এখানে লোপ পেয়েছে। ঠিক আছে, হর্ষইটা কি এখানে আছে, নাই মাঝখান থেকে লোপ পেয়েছে, তাই না, যেহেতু মাঝখান থেকে লোপ পেয়েছে তার নাম দিয়েছি মধ্য স্বরলোপ। তারপর হচ্ছে অন্ত স্বরলোপ, তার মানে শেষ থেকে স্বরলোপের ঘটবে। আশা লিখেছি, শব্দটা কি লিখেছি, আশা, আশা থেকে কি হয়েছে, আশ। তাহলে আশার সে একটা আ ছিল, আটা কি এই পাশে আছে, আটা কিন্তু এই পাশে না, এই পাশে এসে কী হয়েছে, লোপ পেয়েছে, যেহেতু শেষ থেকে এই আটা চলে গেছে, এই জন্য সেটাকে আমরা বলছি অন্ত স্বরলোপ। ঠিক আছে, তাহলে এই যে আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ বা অন্ত স্বরলোপ, এইটা ঠিক আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগমের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ একই উদাহরণ আপনি দিতে পারবেন, শুধু আপনি গ্যাটার দেনটা চেঞ্জ করে দিলে হবে। ঠিক আছে, তো এটা আশা করি পারবেন। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, যেটা নতুন, সেটা হচ্ছে রকার লোপ। রকার লোপে বলেছে যে উচ্চারণের সুবিধার জন্য শব্দের মাঝে রকার লোপ হয়ে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হওয়া হলে তাকে রকার লোপ বলে। অর্থাৎ এখানে উচ্চারণটা হচ্ছে তক্ক, এখানে লিখি তক্ক। আচ্ছা, এখানে আমি নতুন করে লিখছি, ধরেন আমি লিখেছি এখানে তর্ক, তর্কতে এখানে কি আছে, র আছে। এটাকে যদি আমরা করে লিখি, ধরেন রেফটাকে যদি আমরা এভাবে লিখি, তর্ক এভাবে লিখলাম। হ্যাঁ, এখন বলা হলো যে রকার লোপ মানে হচ্ছে র লোপ পেবে, নাম তার কি রকার লোপ, তাহলে কি লোপ পাবে, র লোপ পাবে, নাম তার কি রকার লোপ, তাহলে রটা লোপ পাবে, লোপ পাওয়া পর্যন্ত হারিয়ে যাওয়া। তাহলে এই যে র যে হারিয়ে যাবে তার একটা শর্ত আছে, যে হারাবে ঠিকই, কিন্তু তারপরের যে ধ্বনিটা আছে সেটা দ্বিত্ব হবে। কি বলেছি, যেমন তর্ক, তর্করে আমি এই রটা এভাবে লিখেছি যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে এই রটা হারাবে, কিন্তু রয়ের পরে যে ধ্বনিটা আছে সেটা দ্বিত্ব হয়ে যাবে। তাহলে আমি রটাকে হারিয়ে দিলাম, তাহলে পরে যেটা আছে ক, এটা কি হয়ে গেল, দ্বিত্ব হয়ে গেল, নাম তার হয়ে গেল তর্ক থেকে তক্ক। সেম কথা হচ্ছে করতে, করতে আমি যে নিচে লিখেছি এখানে করতে। এখন রকারের লোপ হচ্ছে আমি র লোপ করতে পারবো, আমি র লোপ করি, র লোপ করেছে। ঠিক আছে, র আমি বাদ দিতে পারবো, দিলাম বাদ, কিন্তু তার পরের যে ধ্বনিটা আছে, পরে আছে তো, এটাকে দ্বিত্ব করে দিতে হবে। তাহলে পরের ধ্বনিটা আমি কী করে দিয়েছি, পরের যে ব্যঞ্জনটা আছে সেটা আমরা দ্বিত্ব করে দিই, এই যে দ্বিত্ব করে দিয়েছি করতে। সেম কথা দেখুন মারলো, হ্যাঁ মারলো। এখন মারলো আমি রকার লোপ মানে র লোপ পাবে, তাহলে রটা লোপ পেয়েছে, মা দিলাম, কিন্তু পরেরটা কি হবে, দ্বিত্ব হবে, তাহলে কি হলো, মারল। এখন এই যে করতে থেকে যে করতে, এটা কারা বলে, এটা বিভিন্ন এলাকায় এক একজন বাচ্চারা বলে, বা যে কারো মুখে জড়তা থাকলে সে বলে মারলো রে, বলে মারলো, কেন মারলো, বা আঞ্চলিকতার কারণে বলে, গ্রামে গঞ্জে বলে, নানান কারণে মানুষ এই ধরনের উচ্চারণগুলো করে। যে ধরনের উচ্চারণগুলো আমরা এমন পুরো বাংলাদেশি যে বিভিন্ন অঞ্চল বেঁধে আমরা যে উচ্চারণগুলো করি এবং কি থেকে কি চেঞ্জ করে বলি, সেইগুলোই কিন্তু আমরা এগুলো পড়ছি। ঠিক আছে, তাহলে মারলো থেকে মারলো হয়ে গেল। দেখুন ঠিক করলাম, তাহলে রকার লোপ মানে হচ্ছে মাঝখানে রটা লোপ দিতে হবে, তাহলে রটাই পাশে এসে লোপ পেয়েছে, কিন্তু আমার নিয়ম হচ্ছে রকার লোপ পাবে, কিন্তু পরেরটা আবার দ্বিত্ব হয়ে যাবে। তাহলে পরে কি আছে, ল আছে, এই জন্য হয়েছে কি করলাম। সেম কথা হচ্ছে করতাল, তাহলে রটা লোপ পেয়েছে এখানে, তাহলে রর পরে যেটা আছে তটা দ্বিত্ব হয়ে গেছে। তাহলে আমরা কি রকার লোপটা কি বুঝতে পেরেছি। রকার লোপের শর্ত হচ্ছে কি, আমি শব্দের মাঝখানে যে র আছে, সেই রটা লোপ পাবে, কিন্তু ঠিক রয়ের পরে যে ব্যঞ্জনটা থাকবে সেটা দ্বিত্ব হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এখানে উদাহরণ দিয়েছি। ওকে, পরে দেখেন হকার লোপ। হ্যাঁ, হকার লোপটা দেখেন কি লিখেছি, সেম কথা, উচ্চারণের সুবিধার জন্য দুই স্বরের মাঝামাঝি অথবা শেষ হতে হ ধ্বনি লোপ পাবে। আচ্ছা, এই যে লিখেছি শেষ হতে হ ধ্বনি লোপ পাবে,
এইটা আপনারা হায়াত মাহমুদের বইয়ে বা অনেক বইয়ে এই অংশটুকু দেয়া নেই যে শেষ হতে ধ্বনি লোপ পাবে, এই অংশটা দেখেন দেয়া নেই, শুধু এইটুকু দেয়া আছে যে উচ্চারণ দুই স্বরের মাঝামাঝি থেকে হ লোপ পাবে, এইটুকু লেখা আছে। কিন্তু এই শেষ হতে যে হ লোপ পেলেও যে হকার লোপ হয় এইটুকু দেয়া নেই। তো আপনারা এইটুকু একটু লিখে রাখবেন। এখন দেখুন আমাদের বলছে দুই স্বরের, এইটুকু আমরা একটু আন্ডারলাইন করি, দুই স্বরের মাঝামাঝি, আর কি বলছে শেষ হতে, আমরা এইটুকু স্পষ্ট করি, এইটুকু আমরা একটু বক্স করে রাখি শর্তগুলা। ঠিক আছে, আপনাদের এইটা জানি যে আপনারা বলেছেন লিখে পড়াইতে, কিন্তু কিছু টপিক আছে যেমন এই টপিকটা, এটাও যদি আমি এখন লিখতে যাই অনেক বেশি টাইমের দরকার পড়বে। আর এই যে সংজ্ঞাগুলো আছে, এখানে কিন্তু সংজ্ঞা থেকে প্রশ্ন আসতে পারে। যদি ধরেন এরকম প্রশ্ন আসবে যে উচ্চারণের সুবিধার জন্য বা এই কথা বাদ, যে দুই স্বরের মাঝামাঝি হতে হ ধ্বনি লোপ পেলে তাকে কি বলা হয়, বা দুই স্বরের মাঝামাঝি বা শেষ হতে হ ধ্বনি লোপ পেলে তাকে কি বলা হয়, এরকম এখানকার ধ্বনি পরিবর্তনের সংজ্ঞাগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, এরকম কিন্তু চলে আসতে পারে। তাহলে আমি হকার লোপের শর্ত 1 পাইলাম, হচ্ছে শর্ত 1 হলো যে স্বরের মাঝামাঝি এইটুকু অথবা শেষ হতে, দুইটা জিনিস পাইছি, যে স্বরধ্বনির মাঝামাঝি হতে হ থাকলে সেটা চলে যাবে, অথবা শেষে যদি হ থাকে সেটা চলে যাবে। আবারও বলছি, স্বরের মাঝামাঝি যদি হ থাকে সেটা চলে যাবে, আর শেষে যদি হ থাকে সেটা চলে যাবে। এইবার আমরা উদাহরণ দেখলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, এই যে গাহিলো যে উদাহরণটা আছে এইটা আমরা দেখি। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন খুব ভালো করে। গাহিলো শব্দটারে আমরা লিখি এখানে প্রথমেই গাহিলো। আচ্ছা, এইটাকে আমরা ধরেন ভাঙে, কি আছে, গ আছে, তারপরে কি আছে, আ আছে, তারপরে কি আছে, আর পরে কি আছে, হ আছে, হর পরে কি আছে, ই আছে, এটা হ আছে, তারপরে ই আছে, তারপরে আছে ল। আচ্ছা, আমার ওইটুকু জানা দরকার নাই। এইখান থেকে পরিবর্তন হয়েছে গাইলো, তাই না? তাহলে গাইলোর মধ্যে কি আছে, এখানে গাইলো লিখি। গাহিলো থেকে গাইলো। হ্যাঁ, গাহিলো থেকে গাইলো। গাহিলোরে আমরা ভাঙলাম, দেখেছি আমরা কয়টা পেয়েছি। এবার আমরা গাইলোকে ভাঙি, গ প্লাস আ প্লাস ই প্লাস ল। এখন দেখুন আমাদের কথা ছিল স্বরের মাঝামাঝি থেকে হ চলে যাবে। দেখেন এখানে আ এবং ই এর মাঝখানে একটা কি ছিল, হ ছিল, তাই না? আ এবং ই এর মাঝখানে একটা হ ছিল। এই হটা কি এখানে আছে? এই গাইলোতে হ আছে। দেখেন এই দুই স্বরের মাঝখান থেকে যে হটা ছিল সেটা চলে গেল। গাহিলো থেকে কি হয়ে গেল, গাইলো। ঠিক হটা চলে গেছে, কিন্তু ই যেটা ছিল এটা আমি লিখে দিয়েছি। অর্থাৎ এখানে যে গাহিলো থেকে গাইলো, এখানে হটাকে আমি বাদ দিয়েছি এখানে, কিন্তু হ বাদ দিলে কি হবে, হর সাথে একটা ই ছিল না, ইটা আমি এখানে লিখে দিয়েছি জাস্ট, তাহলে হটা বাদ পড়েছে। আর চাহে থেকে দেখেন চাহে, তাই না? চাহে, চার সাথে কি আছে, একটা আ আছে, আর পরে কি আছে, তাহলে আ প্লাস হ আছে, হওয়ার পরে একটা কি আছে, এ আছে। তাহলে দেখেন যে আ এবং এর মাঝখানে হ আছে, আ এবং এটা কিন্তু এখানে চলে গেছে। হ্যাঁ, আ এবং এর মাঝখানে হটা চলে গেছে, এখানে আছে চায় না, এটা কিন্তু নাই। ঠিক আছে, আচ্ছা। আর এই যে একারটা আছে, একারের পরিবর্তে কিন্তু অন্তস্থ হয়েছে, এটা অনেক সময় এরকম হয়, এটা হশ্রুতি বশ্রুতি অনেক সময় এরকম হয়ে যায়। তো এটা মোটামুটি বুঝেছি। তারপরে দেখেন সাধু থেকে একবার পরিবর্তন হয়, সেটা হচ্ছে সাহু থেকে হয়েছে কি, সাও। এখন দেখেন সাহু দেখেন এখানে সার সাথে কি আছে, একটা আ আছে, তাই না? সার সাথে একটা আ আছে, আয়ের পরে কি, আয়ের পরে হচ্ছে হয়ের সাথে কি আছে, ও আছে। দেখেন তাহলে এই যে আ এবং ও, এই দুইটার মাঝখানে একটা কি ছিল, হ ছিল। হটা কি এই পাশে আছে? হটা কিন্তু এই পাশে নাই, হটা চলে গেছে, কিন্তু হর নিচে এই যে হটা কিন্তু চলে গেছে। হর সাথে যে ওকার ছিল, এই ওকারটা কিন্তু এখানে আমি লিখে দিয়েছি সাও। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই স্বরের মাঝামাঝিতে যদি কোনো হ থাকে, সেটা যদি লোপ পায় সেটাকে আমরা বলছি হকার লোপ। ঠিক আছে, হকার লোপ আবার অন্যভাবে হতে পারে। এবার হকার লোপের এখানে একটু পার্থক্য দেখিয়েছি, যে হকার লোপ এবং অন্তঃস্বরলোপ,
এই দুইটার মধ্যে পার্থক্য কী, এটা আপনাদের একটু ঝামেলা হয়ে যেতে পারে, যে কারণে আমি এটা দিয়েছি। সেটা হচ্ছে আমি বলেছিলাম যে দুই স্বরের মাঝামাঝি, এগুলো সবগুলো মুছলে আপনাদের ভালো বুঝতে পারবেন। দুই স্বরের মাঝামাঝি থেকে হ চলে যাবে, তাই না? দুই স্বরের হ মাঝামাঝি চলে যাবে, অথবা শেষ হতেও চলে যাবে। শেষ হতে যে হ চলে যাবে, এইটার উদাহরণ কিন্তু দেই নাই আমরা, দিয়েছি সেটার উদাহরণ। এবার দেখুন নিচে হকার লোপ লিখেছি আল্লাহ, আল্লাহ থেকে এই হটা কিন্তু আল্লাহ চলে গেছে শেষ থেকে, ঠিক আছে? শাহ থেকে কি বলছি আমরা? শাহ। আমরা কিন্তু আল্লাহ এরকম বলি না, নর্মাল মানুষ যখন কথা বলে আল্লাহই বলি, তাই না? তাই এই যে আল্লাহ থেকে যে আল্লাহ বলি, এটা আসলে কী লোপ পায় তখন এই যে হটা লোপ পায়, শেষ থেকে হ লোপ পেয়েছে। এখন আমরা জানি যে শেষ থেকে যদি কোনো ধ্বনি লোপ পায় সেটাকে বলা হয় অন্তঃস্বরলোপ, তাই না? অন্তঃস্বরলোপ। এখন এটা নাম থেকে বুঝতে হবে, এটার নাম কি? অন্তঃস্বরলোপ, অর্থাৎ শেষ থেকে স্বরের লোপ ঘটবে। কিন্তু এখানে যে হ লোপ ঘটেছে, হ কি স্বরধ্বনি? হত স্বরধ্বনি না। এই কারণে এইটা হকার লোপের উদাহরণ হবে। অনেকে আবার এরকম বুঝতে পারেন যে এরকম বুঝতে পারেন যে শাহ থেকে হয়েছে শাহ, আর এই শেষ থেকে তো এই ধ্বনি লোপ পেয়েছে, তার মানে অন্তঃস্বরলোপ, এরকম হতে পারে না। এটা ভুল করা যাবে না, কারণ আমারটা তো অন্তঃস্বরলোপ। স্বর মানে কি? মানে স্বরধ্বনি যেগুলো আছে 11টা সরা, মানে হর্ষই দীর্ঘ যেগুলো আছে আমরা বলি, যেভাবে বলি ওইগুলা। তাহলে এখানে যে আশা থেকে এই যে লোপ পেয়েছে, এখানে আজি থেকে কি ছিল, সেখানে লোপ পেয়েছে, তাই না? স্বরধ্বনিগুলো লোপ পেয়েছে বলে এটার নাম হচ্ছে অন্তঃস্বরলোপ। কিন্তু এখানে স্বরধ্বনি কিন্তু লোপ পায় না। এখানে কি লোপ পেয়েছে? এখানে লোপ পেয়েছে হ লোপ পেয়েছে। যেহেতু হ লোপ পাইলে তার নাম হকার লোপ, এই জন্য এটা হচ্ছে হকার লোপ। তাহলে হকার লোপের এই শর্ত হচ্ছে দুটো। প্রথম অপশনটা হচ্ছে যে স্বরধ্বনির মাঝখান থেকে হ থাকলে সেটা চলে যাবে, হটা চলে যাবে, কিন্তু ওই হর সাথে যে হ্রস্ব দীর্ঘ যেগুলো থাকে সেগুলো কিন্তু আবার পরে পূর্ণ হিসেবে ব্যবহৃত হবে। যেমন গাহিলো থেকে এই যে হর সাথে যে ছিল, ইটা কিন্তু এখানে পূর্ণ হিসেবে ব্যবহৃত হয়েছে, হটা চলে গেছে। চাহের যে হটা চলে গেছে, কিন্তু একারটা এখানে অন্তস্থ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে যে শাহুর যে হ চলে গেছে, কিন্তু এই যে হর সাথে যে ও ছিল, সে ওটা কিন্তু আমি এখানে পূর্ণরূপে লিখেছি, ঠিক আছে? তাহলে আশা করি হকার লোপটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে অন্তর্হতি। অন্তর কথা হচ্ছে ভেতর, হতি মানে ভেতর থেকে হারিয়ে যাবে। আমরা একটু এই সংজ্ঞাটা দেখি, কারণ এই সংজ্ঞাটা পরীক্ষা আসে, বা এই সংজ্ঞা দিয়ে প্রশ্ন আসতে পারে। শব্দের মধ্যস্থ কোনো স্বরহীন, এই কথা ইম্পর্টেন্ট, একটা কি পয়েন্ট, যে স্বরহীন বা স্বরযুক্ত ব্যঞ্জনের লোপ ঘটলে তাকে অন্তর্হতি বলে। শব্দের মধ্যস্থ অর্থাৎ শব্দের মাঝখানে, অন্তর মানে ভেতর, হতি মানে ভেতর থেকে হারিয়ে যাওয়া। অন্তর্হতি শব্দের অর্থ হচ্ছে ভেতর থেকে হারিয়ে যাবে। কি হারিয়ে যাবে? স্বরহীন অথবা স্বরযুক্ত ব্যঞ্জন হারিয়ে যাবে। এখানে কিন্তু স্বরধ্বনি হারাবে না, কি হারাবে? ব্যঞ্জন ধ্বনি হারায় যাবে। সেই ব্যঞ্জনটা সিঙ্গেল ব্যঞ্জনও হারাইতে পারে, অথবা পুরো একটা ব্যঞ্জনের সাথে আকার ওকার রস্যিকার আছে, অর্থাৎ স্বরযুক্ত আছে, এরকম হারিয়ে যেতে পারে। আমরা উদাহরণ দেখলেই বুঝবো। যেমন ফাল্গুন, দেখেন ফাল্গুন থেকে ফাগুন, এই যে লটা আছে, লটা কিন্তু হারিয়ে গেছে, এবং লর সাথে কোনো কিছু যুক্ত ছিল না, কিন্তু সরাসরি একজন স্বরহীন একটা ব্যঞ্জন হারিয়ে গেছে। এবং দেখেন পূর্বতে কী ছিল? আমরা যদি এটা বানান করে লিখি, পূর্ব থেকে কি হয়েছে? পূর্ব থেকে পূব হয়েছে, তাই না? তাহলে এই যে মাঝখানের রটা হারিয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা দেখব আলাহিদা। দেখেন আলাহিদাতে এখানে আছে, এখানেও আছে, লা এখানে আছে, লা এখানে আছে, দা এখানে আছে, এখানে আছে। তাহলে মাঝখান থেকে কী হারিয়ে গেল? মাঝখানে এই যে হি হারিয়ে গেল। হিটা কি ছিল? স্বরযুক্ত ছিল। স্বরযুক্ত অবস্থায় হারায় যেতে পারে, অথবা স্বর ছাড়া যদি থাকে সেটাও হারায় যেতে পারে। দেখেন আলাদা, দেখেন আলাদার আছে এখানে, ফলাহার দেখেন ফ এখানে আছে, এখানেও আছে ফ। তারপরে লা এখানে আছে, এখানে আছে লা। তারপর র এখানে আছে, এখানে আছে র। কিন্তু কি হারিয়ে গেছে? এই যে হাটা হারিয়ে গেছে, স্বরযুক্ত। এটা হলো স্বরযুক্ত ব্যঞ্জন হারিয়ে গেছে। এখানে হা হচ্ছে স্বরযুক্ত ব্যঞ্জন। স্বরযুক্ত মানে কি? আকার আছে। আর এই যে এখানে আলাহিদা স্বরযুক্ত, এটা হারিয়ে গেছে, ঠিক আছে? তো এখন আপনারা এই দুইটা উদাহরণ দেখার পরে যে
আলাহিদা থেকে আলাদা, ফলাহার থেকে ফলার, এটা যখন দেখছেন তখন আপনার হয়তো মনে হচ্ছে যে আরে এটা তো এখানে হয়তো হ লুপ পেয়েছে, তাহলে এইটা কেন হকার লুপ হলো না, এটা হকার লুপের উদাহরণ কেন না? সেইটার কারণটা আমি এখানে পার্থক্য করে দেখিয়ে দিয়েছি। এবার আমরা একটু নিচেরটা দেখি। দেখেন অন্তর্হতির যে কথাটা সেটা হচ্ছে শব্দের মধ্যস্থ কোনো স্বরহীন বা স্বরযুক্ত ব্যঞ্জনের লোপ ঘটবে। একটু আগে আমরা যেটা উদাহরণ দিয়েছিলাম, এই যে হিটা ওই পাশে চলে গেছে, এই হিটা এখানে নাই, হারিয়ে গেছে, ঠিক আছে, এই হাটা এখানে হারিয়ে গেছে, তারপর হচ্ছে এই লটা এখানে হারিয়ে গেছে। লটা এখানে হারিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু এই পাশে ডান পাশে লক্ষ্য করুন, হকার লোপের কথা কী ছিল? দুই স্বরের মাঝামাঝি বা শেষ হতে হদনি লোপ পাবে। এইখানে দেখেন আমি এই যে আকার ছিল, গার সাথে যে আ আর হর সাথে ছিল ই, এটার মাঝখানে ছিল হ, মাঝখান থেকে হারায় গেছে, শুধু হ হারায় গেছে, এই জন্য এটার নাম হচ্ছে হকার লোপ। কিন্তু এখানে কিন্তু মাঝখান থেকে শুধু ই হারাবে না, এখানে হচ্ছে স্বর সহ হারায় গেছে, স্বর সহ হারায় গেছে। এখানে হচ্ছে আল্লাহ, দেখেন শেষ থেকে হারায় গেছে, এখানে শাহ হচ্ছে শেষ থেকে হারায় গেছে, ঠিক আছে। আর অন্তর্হতির যে আমি হিটা হারায় গিয়েছিল সেটা হচ্ছে স্বর সহ হারায় গিয়েছিল। যদি স্বর সহ যদি হারায় যায়, এবং এটা কিন্তু মাঝখান থেকে হারায় নাই, মানে এই দুইটা যে স্বরের মাঝখান থেকে কিন্তু হারায় নাই, ঠিক আছে, কিন্তু এখানে দুইটা স্বরের মাঝখান থেকে হারিয়ে গিয়েছে, আর এটা একেবারে স্বর্ষ হারিয়ে গেছে, তাহলে এইটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। আর আল্লাহ শাহ মানে শেষ থেকে হারিয়ে গেছে, শেষ থেকে হারিয়ে গেলে তো ওই হকার লুপ হবেই, ঠিক আছে। তো আশা করি এই অন্তর্হতি এবং হকার লুপ নিয়ে আপনাদের ঝামেলা থাকবে না। আমাদের কুইজের সময় মনে হয়ে গেছে, আমরা কুইজের সময় হয়ে গেছে। আদি স্বরাগম, আচ্ছা আরেকটু পড়ানোর পরে মনে হয় কুইজ, আচ্ছা আরেকটু পড়ানো, হ্যাঁ কুইজের। এইবার আমরা পার্থক্য করে পড়ব, যে আমরা এতক্ষণ যা পড়েছি এটা আমরা পার্থক্য করে একটু ভালো করে পড়ব। প্রথমে আমি এখানে লিখেছি আদি স্বরাগম। আমি বলেছিলাম আদি স্বরাগমের বিপরীত প্রক্রিয়া হচ্ছে আদি স্বরলোপ, তাই না? তাহলে আমরা শুরুতে স্বরধ্বনি আসবে, আচ্ছা এটা ইটা মনে হয় আমরা একটা ইতে চলে গেছি, দেখি আদি স্বর, না এটা একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা এটা আমরা কেটে লিখে দিচ্ছি। আচ্ছা এটা আমরা আমি লিখে দিচ্ছি, হাতে লিখে দিচ্ছি। হ্যাঁ, এটার উদাহরণ চলে আসছে। আমরা প্রথমে লিখছি আদি স্বরাগম, আর হচ্ছে আদি স্বরলোপ, আচ্ছা এখন আদি স্বরাগম মানে হচ্ছে প্রথমেই স্বরের আগমন ঘটবে, আর আদি স্বরলোপ মানে হচ্ছে প্রথমেই স্বরের লোপ ঘটবে। তাহলে দেখেন এটা কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি। ধরুন আমরা যদি বলি স্কুল থেকে কি হয়েছে স্কুল, হ্যাঁ, তাহলে এটা যদি আমি উল্টায় লিখি, ধরেন লিখলাম এখানে আমি স্কুল থেকে আমি যদি বলি স্কুল, তাহলে কিন্তু ওইটার উদাহরণ হয়ে যাবে, ঠিক আছে। আমি বললাম ধরেন স্টেশন, এখানে হ্যাঁ বললাম স্টেশন থেকে হয়েছে কি স্টেশন, কিন্তু আমি এখানে যদি স্টেশন লিখি, ধরেন স্টেশন লিখলাম কিন্তু এই পাশে লিখলাম স্টেশন, তাহলে কিন্তু এটাই আদি স্বরলোপের উদাহরণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, ধরুন আমি এখানে লিখলাম আমেরিকাতে আমরা বললাম যে আমেরিকা, অনেকে আমরা বলি যে বিদেশ থেকে খুব ভাব করে বলি, আরে আমাদের আমেরিকাতে তো অনেক কত কি
আরে আমেরিকা এরকম অনেক স্টাইল করে অনেকে আমেরিকা বলি না, তাহলে এই যে আমেরিকা যে বলি স্টাইল করে অনেকে বলে, নতুন নতুন যারা যায় বা করে, যারা একটু করতে চায় নিজেকে শো অফ করতে চায়, তারা কিন্তু ওই যে আমেরিকারে কি বলে, আমেরিকা বলে। তাহলে এই যে আমেরিকার যে আমেরিকা বললো, সেখানে এই যে প্রথম থেকে কি হয়েছে, প্রথম থেকে এই যে এখানে স্বরের লোপ ঘটেছে। কিন্তু আমি যদি এখানে বলি আমেরিকা থেকে যদি আমেরিকা বলি, ধরেন আমি বললাম আমেরিকা, তীর চিহ্নটা এইভাবে দেওয়া থাকলো, আমি এই পাশে লিখলাম আমেরিকা। তাহলে যে প্রথমে কিসের আগমন ঘটেছে, আয়ের আগমন ঘটেছে। অর্থাৎ আপনি যদি আদি স্বরগম পারেন তাহলে আদি স্বরলোপ একই জিনিস, জাস্ট খালি উল্টায় দিলেই হবে, একই জিনিস। ঠিক আছে, ওকে। এবার আমাদের কুইজ যাবে, একটা কুইজ দাও। হ্যাঁ, এটা শেষেরটা, ঠিক আছে। আচ্ছা, একটা কুইজ আপনাদের কাছে যাবে। তাহলে আশা করছি যে আপনারা এই আদি স্বরগম এবং আদি স্বরলোপের পার্থক্যটা বুঝতে পেরেছেন, তাই না? এবার আমরা মধ্য স্বরাগম বা স্বরভুক্তি বা বিপ্রকর্ষর সাথে হচ্ছে মধ্য স্বরলোপের পার্থক্যটা দেখব। আমরা অলরেডি কিন্তু এটা পড়ে ফেলেছিলাম, জাস্ট এবার শুধু তুলনা করে দেখছি, ক্রস চেক করে দেখছি, তাই না? আচ্ছা, এখন শব্দের মাঝখানে নতুন করে অথবা সংযুক্ত বর্ণের ঠিক মাঝখানে স্বরধ্বনি আসবে, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছিলাম। এবার দেখেন সংযুক্ত ধ্বনি ছাড়া শব্দের মাঝখানে যদি আসে, দেখেন 4 থেকে 4ই মাঝখানে ই আসছে, মাঠ থেকে মারি মাঝখানে ই আসছে, আজি থেকে আইজ। কিন্তু এইটারে যদি আমি জাস্ট করে উল্টায় দিই, ধরেন এই পাশে আমি লিখলাম, এই পাশে লিখলাম 4 থেকে লিখলাম 4, তাহলে কিন্তু মধ্য স্বরলোপের উদাহরণ হয়ে যাবে। বা আমি এখানে লিখলাম মায়ের লিখে এখান থেকে কি দিলাম, মার, তাহলে কিসের উদাহরণ হয়ে গেল, মধ্য স্বরলোপ। এই যে মাঝখান থেকে ইটা লোপ পেয়েছে, হ্যাঁ, মাঝখান থেকে ইটা লোপ পেয়েছে, এখানে মাঝখান থেকে ইটা লোপ পেয়েছে। উত্তর কি দিয়েছেন? হ্যাঁ, 90% কারেক্ট। আচ্ছা, 90%। কেউ কেউ হকার লোক দিয়েছে কোনো এক কারণে। আচ্ছা আচ্ছা, যাক, এটা 90% কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা অনেক পেরেছেন। তো আমরা উদাহরণগুলো একটু দেখি। আজ থেকে আইজ যখন বলবো, তাহলে দেখেন আমরা জাস্ট খালি বাম পাশ থেকে ডানে কি পরিবর্তন হয়েছে। আমাদের নিয়মটা হচ্ছে কি, আমরা বাম পাশে কী ছিল, ডানে কি হয়েছে, সেটি কি বেড়েছে, সেটি কি কমেছে, না কি পরিবর্তন হয়েছে এবং কোথায় হয়েছে সেটা খেয়াল করলে হয়ে যাবে। দেখেন একদম ইজি, কিন্তু খুবই ইজি। আজ ছিল, আজ থেকে আইজি হয়েছে। হ্যাঁ, কোথায় আজ ছিল, আজ থেকে কী হয়েছে, আইজ দেখেন মাঝখানে চলে আসছে। এখন এটা যদি আমি উল্টায় দিই, ধরেন আমি লিখলাম এখানে আইজ লিখে অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি যে আইজ থেকে কি হলো, আজ হলো। তাহলে এটা পরিবর্তনটা কী হলো, মাঝখান থেকে একটা জিনিস লোপ পেয়েছে, তাই না? তাহলে মাঝখান থেকে লোপ পেয়েছে বলে তার নাম দিয়েছি আমরা মধ্য স্বরগম। শেষ, একেবারে সহজ, খুব মজার, তাই না? ওকে, তাহলে আমরা এটা সংযুক্ত ধ্বনি ছাড়া মাঝখানে স্বরধ্বনি আসছে যে এগুলো উদাহরণ দিলাম। এইবার আমরা সংযুক্ত ধ্বনি সহ করে একটা একটা করে উদাহরণ দেব। সংযুক্ত ধ্বনি হিসেবে কী কী আসতে পারে, আমরা মধ্য স্বরলোপের আর উদাহরণ আমরা যে কটা আছে এখানে একটু একটাই বারবার আসবে, রিপিটিশন ডান পাশে, এটার উদাহরণ কম। আমরা এখানে দেখি সংযুক্ত ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসবে, যেমন অধ্বনির আগমন, যেমন যত্ন থেকে যতন। দেখেন যত্ন, আমি যদি এভাবে লিখি যত্ন, এটা থেকে কি আসছে, যতন, তাই না? দেখেন এই যে যত্ন, এই যে তর সাথে কিন্তু অ নাই, কিন্তু এখানে আমি বলছি যতন, এখানে একটা অ আছে, দেখেন একটা অ কিন্তু চলে আসছে। শক্তি থেকে কি শক্তি যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে এরকম হবে শক্তি। আর এটা যদি ভাঙিয়ে লিখি, দেখেন যেহেতু এই পরের শক্তির নিচে দেই নাই, হস্চিহ্ন দেই নাই, তার মানে এর সাথে অ আছে, তাহলে কি হলো স, তাই এটা কি হলো স। এটা ভাঙিয়ে লিখি, স লিখলাম, ক লিখলাম, অ লিখলাম, তারপরে কি লিখলাম, ত লিখলাম, তারপরে কি লিখলাম, ই লিখলাম। এই দেখেন অটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? তাহলে এই আমরা দেখলাম যে একটা নতুন করে অধ্বনি চলে আসছে। তারপরে হচ্ছে লগ্নের ক্ষেত্রে যখন লগ্ন বলছি তখন গর সাথে কিন্তু অ নাই, এই পাশে বাম পাশে এই গর সাথে কিন্তু অ নাই, কিন্তু লগনও যখন বলছি তখন এখানে কিন্তু অ চলে আসছে অলরেডি, ঠিক আছে? ঠিক যেখানে কোথায় আসবে, দেখেন এই যে গ এবং দন্তন্য,
এই দুইটার মাঝখানে, মানে যে দুইটা সংযুক্ত অবস্থায় আছে, এখানে সংযুক্ত অবস্থায় কী ছিল, ক এবং ত, তাহলে ক এবং তর মাঝখানে আসছে, তাহলে গ এবং নর মাঝখানে আসছে। এখানে আছে ত এবং ন, তাহলে ত এবং নর মাঝখানে, যে ত এবং নয় যেখানে আসছে, তাই না, এই দুইটা ঠিক মাঝখানে। তারপর হচ্ছে এখানে জ এবং রে র, এই দুইটা ছিল, জ এবং র এই দুটো হচ্ছে সংযুক্ত অবস্থা, তাহলে হচ্ছে নিরজন, তাহলে এই যে এই মাঝখানে, এই যে এই ঠিক এই মাঝখানে চলে আসছে একটা অ, ঠিক আছে। ভক্তি, ক এবং ত, ক এবং ত হচ্ছে সংযুক্ত অবস্থায় আছে, তাহলে ক এবং তর মাঝখানে, ঠিক আছে। ব ক, কর সাথে একটা কি আছে, সরি অ আছে, ঠিক আছে, অ চলে আসছে। প্রাণ, তাহলে প এবং র সংযুক্ত অবস্থায় ছিল, তাহলে প এবং র, তাহলে এখানে একটা আছে পরানো, হ্যাঁ, একটা কি চলে আসছে, অ চলে আসছে, পর সাথে একটা অ আছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি, খুব সহজে দেখতে পাচ্ছি যে সংযুক্ত যে ব্যঞ্জনগুলো আছে সেগুলোকে ভেঙে লিখলেই, এটা একদম শর্টকাট টেকনিক। আমার সাথে বলুন যে সংযুক্ত যে ব্যঞ্জনগুলো আছে সেইগুলো যদি আমরা ভেঙে লিখি তাহলেই সেটা কিন্তু এই মধ্য স্বরাগম বা স্বরভুক্তি বা বিপ্রকস্বর উদাহরণ হয়ে যাচ্ছে। শুধু এই কথাটা যদি মনে রাখেন যে যত্ন থেকে যতন, শক্তি থেকে শক্তি, লগ্ন থেকে লগন, রত্ন থেকে রতন, নির্জন থেকে নিরজন, ভক্তি থেকে ভক্তি, প্রাণ থেকে পরাণ, বর্ষিল থেকে বর্ষিল, স্বপ্ন থেকে স্বপন, হর্ষ থেকে হরস, যখন এইভাবে আমরা ভেঙে লিখছি তখনই মধ্য স্বরাগমের উদাহরণ যাচ্ছে। সেম ঘটনা হচ্ছে এটার বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে মধ্য স্বরলোপের, অর্থাৎ আমার কোনো ভাঙা অবস্থায় আছে, বিচ্ছিন্ন অবস্থায় আছে ব্যঞ্জন, কিন্তু সেটাকে যখন আমি একসাথে জোড়া দেব তখনই হয়ে যাবে সেটা মধ্য স্বরলোপের উদাহরণ। অর্থাৎ আমি যদি ধরেন আমি লিখলাম লগ্ন, তাই না, লগ্ন থেকে আমি লিখেছি লগ্ন, এটা কিসের উদাহরণ হয়ে গেল, মধ্য স্বরাগমের উদাহরণ ছিল। কিন্তু আমি যে এটা এইভাবে লিখি, লগ্ন থেকে লগ্ন, এটা এরকমভাবে লিখি, তখনই সেটা হচ্ছে মধ্য স্বরলোপের উদাহরণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি একটার উদাহরণ পারলেই আরেকটার উদাহরণ পাচ্ছেন, জাস্ট খালি উল্টায় দিলেই হবে। দেখেন আমার এই যে ভাঙা অবস্থায় ছিল, সুবর্ণ ভাঙা অবস্থায় ছিল, আমি একসাথে করেছি স্বর্ণ। আমার আইস, এটা ভাঙা না, এটা ওই যে মাঝখান থেকে চলে গেছে এটার। তারপর হচ্ছে অগুরু ভাঙা অবস্থায় ছিল, অগুরু আমি একসাথে করেছি। মায়ের, এটা মাঝখান থেকে গেছে, এটা ভাঙা অবস্থা না, ওই মাঝখান থেকে চলে যাওয়া বা আসার ব্যাপারটা এই মায়ের এবং আইজের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে অধ্বনির আগমন ঘটতে পারে, আমরা দেখলাম। আর কি কি ধ্বনির আগমন ঘটতে পারে সেটাও আমরা একটা একটা করে দেখি। তারপরে ই ধ্বনির আগমন ঘটতে পারে। দেখেন প্রীতি থেকে পিরিতি, আচ্ছা ই ধ্বনির আগমন কিভাবে ঘটেছে এটার একটার উদাহরণ শুধু আমি দেখাচ্ছি, বাকিগুলো আপনারা পারবেন। আচ্ছা প্রথমেই আমরা এখানে লিখব, প্রীতি শব্দটা লিখি, হ্যাঁ। আচ্ছা এখন আমাকে বলুন তো, এই যে প্রীতি থেকে যে পিরিতি লেগেছে, তাহলে নিয়ম অনুযায়ী কোনটার মাঝখানে ই ধ্বনি আসবে, তাহলে কোনটা সংযুক্ত অবস্থা আছে, কোনটা, প এবং র, যে প্রীতি প এবং র সংযুক্ত অবস্থা আছে, তাহলে এই দুইটার মাঝখানে কি আসবে, একটা ই আসবে কি না সেটা আমরা বিশ্লেষণ করে এখন দেখি। প্রথমে লিখলাম প্রীতি, এবার এখানে লিখি পিরিতি, ভাঙা অবস্থাটা লিখি। এবার আমরা চেক করে দেখব আসলে আসছে কি না, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখলাম পর সাথে কি আছে, প্লাস পর সাথে কি আছে, র আছে। আচ্ছা রর পরে কি আছে, দীর্ঘ ইকার আছে। তারপরে কি আছে, ত আছে। তর সাথে কি আছে, ই আছে। 1 2 3 4 5টা আমরা বর্ণ পেয়েছি এখানে। এবার আমরা ভাঙি, এখানে পেয়েছি কি আমরা পর সাথে কি আছে, আলাদা করি, ই আছে, হ্যাঁ। তারপরে প্লাস দিই, তারপর আমরা কি পেয়েছি, র পেয়েছি। রর সাথে আমরা কি পেয়েছি, ই পেয়েছি। তারপর আমরা কি করি, আবার প্লাস দিই, আমরা ত পেয়েছি। তারপর আমরা কি দেব, তারপর আমরা পেয়েছি ই। এবার আমরা একটা গুনি, 1 2 3 4 5, এই পাশে গুনি 1 2 3 4 5 6, তার মানে এখানে একটা বেশি চলে আসছে। কি বেশি চলে আসছে, আমাদের নিয়ম হচ্ছে যে সংযুক্ত যেটা আছে, যে দুইটা ব্যঞ্জন সংযুক্ত অবস্থা আছে ঠিক তার মাঝখানে আসবে। তাহলে এখানে সংযুক্ত অবস্থায় কে ছিল, প এবং র। দেখেন তো প এবং রর, এই যে এখানে প এবং রর মাঝখানে তো কিছুই নাই, তাই না, প এবং মাঝখানে কিছুই নাই। এবার দেখেন তো এই যে প এবং রর মাঝখানে কি চলে আসছে, এই যে চলে আসছে, দেখেছেন। তাহলে আমি একটা ভেঙে দেখিয়েছি, প্রীতি থেকে পিরিতি, আপনি সবগুলো
ক্লিপ থেকে কিলিপ, ফিল্ম থেকে ফিলিম, 30 থেকে 30, স্নান থেকে সিনান। এই যে সিনান কথাটা আপনি হুমায়ুন আহমেদের নাটক যদি দেখেন, বিভিন্ন গ্রাম নির্ভর যে নাটকগুলো হুমায়ুন আহমেদের দেখবেন, সেখানে বলছে সিনান করতে গেছে, কন্যা কোথায়, কন্যা তো সিনান করতে গেছে, দেখবেন সংলাপগুলো এই টাইপের। তো এই যে স্নান থেকে সিনান, তো আপনি এইভাবে এই যে আমি যে প্রীতি থেকে যেমন প্রীতি আমি ভেঙে দেখিয়েছি, আপনি সবগুলো এইভাবে ভাঙেন, আলাদা করেন, দেখবেন কীভাবে ভিতরে ঢুকে গেছে। এমনি দেখলে মনে হয় যে আসলে কোথায় আসছে, পাওয়া যাচ্ছে না খুঁজে, তাই না? আচ্ছা, তারপরে দেখি আমরা, আশা করি এটা পেরেছেন, না পারলে যোগাযোগ করবেন, এটা আর বোঝাই দেওয়া হবে, সমস্যা নেই। তারপরে হচ্ছে ও ধ্বনির আগমন ঘটবে, ও এর আগমন ঘটেছে। আবার একটা ভেঙে দেখায় যে ও এর আগমন আসলে কি ঘটেছে কিনা। প্রথমটা ছিল ভ্রু, তাই না? ভ্রু একটা ভেঙে দেখায়, আমি শুধু একটা ভেঙে দেখাবো, বাকিটা আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে ভ্রু। আচ্ছা, ভ্রু থেকে কি আসছে? ভুরু। আচ্ছা, এখন আমাকে বলুন তো, অলরেডি আপনারা কিন্তু বুঝে ফেলেছেন যে কোন দুইটা সংযুক্ত অবস্থায় আছে। ভ ভ ভ এবং ভ এবং রটা সংযুক্ত অবস্থায় আছে। ভ এবং রটা সংযুক্ত, ব্যঞ্জন, এটা কিন্তু ব্যঞ্জন সংযুক্ত অবস্থায় আছে। এখানে আপনি বলতে এটা বললেন না যে এখানে তো উকার আছে, উকারটা তো সংযুক্ত, উকার না, ব্যঞ্জন সংযুক্ত অবস্থায়। তাহলে ব আছে আর র আছে, এই দুইটা সংযুক্ত আছে, তাহলে এই দুইটার মাঝখানে কি চলে আসবে? ও চলে আসবে। আসলে আসবে কি না আমরা একটু চেক করে দেখি। আমরা লিখলাম ধরেন ভর সাথে কি আছে? বর সাথে আছে র, আমরা লিখলাম রর সাথে পরে আবার কি ছিল? ও ছিল। এইবার দেখি আমাদের কি আছে। এখানে আমরা লিখলাম ভর সাথে আমরা কি লিখলাম? ও লিখলাম। ওর পরে কি লিখলাম? র আছে, র লিখলাম, তারপরে আমরা কি আছে? লিখলাম ও। এখানে কি ছিল? 1 2 3, দেখি এখানে কয়টা? 1 2 3 4, এই একটা বেশি চলে আসছে। তার মানে দেখি তো আমাদের নিয়ম ছিল ভ এবং র এর মাঝখানে, ও আসবে। এই যে ভ এবং র এর মাঝখানে ও চলে আসছে, দেখেছেন? আপনি এগুলো সবগুলো ভেবে ভেঙে ভেঙে লেখেন, দেখেন আপনার অনেক মজা লাগবে এবং আপনি অনেক ভালো বুঝবেন এবং আপনি কখনো ভুলবেন না। এবং এই পরীক্ষার যে বিভিন্ন বইয়ের যে উদাহরণগুলো আছে, এই অল্প কিছু উদাহরণই কিন্তু দেওয়া আছে। আপনি উদাহরণগুলো যখন ভেঙে ভেঙে লিখবেন তখন পারবেন। শুক্রবারে আপনার ঝামেলা হতে পারে, এখানে আপনার ক ধরতে হবে, কারণ এটা হচ্ছে আমরা তো ধ্বনি পরিবর্তন পড়ছি, আমরা কিন্তু বর্ণের পরিবর্তন পড়ছি না। অর্থাৎ যেটা আমরা উচ্চারণ করে সেখানে শুক্রবার, তাহলে ক এখানে 2টা ধরবেন, ঠিক আছে? ক এখানে 2টা না ধরলে হিসাব মিলাইতে পারবেন না। এই শুক্রর মধ্যে ক এখানে 2টা আছে, শুক্রবার, তাহলে মিলান, দেখবেন যে মিলে যাবে, ঠিক আছে? এখানে এইটুকু মিলবে না হয়তো, এই কারণে আমি এটা বলে দিয়েছি। বাকিগুলো আপনি নিজে এভাবে ভেঙে ভেঙে করেন, আপনি দেখবেন একবার দুইবার করলেই আপনি পারছেন এবং পরবর্তীতে আর ভুল হবে না কখনো, বা এখনই শেষ হয়ে যাবে আপনি যদি নোট করেন। আশা করছি আমার সাথে নোট করছেন আপনারা। পরে আমরা দেখি এ ধ্বনির আগমনও ঘটতে পারে। এই যে আমি বলেছি, বা এই ধ্বনির আগমনের উদাহরণটা আমরা খুব বেশি ব্যবহার করি আমরা সবাই। যেমন আমরা গ্রাস বলতে পারি না, কি বলি? গ্যারাস, বা গ্রাম রে বলি গ্যারাম, বা স্রেপ রে বলি সেরেপ, বা ধ্যান রে বলি ধ্যান, প্রায় রে বলি প্যারায়, ঘ্রাণকে বলি গ্যারান, ব্ল্যাককে বলি বেলাক, ঠিক আছে? এখান থেকে একটা উদাহরণ আমরা দিই। আমরা কোনটা দিই? গ্রামের উদাহরণ একবার দিয়েছিলাম মনে হয়, তাহলে আমরা এবার গ্রাসের উদাহরণটা দিই। হ্যাঁ, একটা বোঝাই দিচ্ছি এখান থেকে। কি লিখেছি? গ্রাস। তাহলে আর এখানে কি চেঞ্জ হয়? গ্যারাস, তাই না? আচ্ছা, এখন আমাদের নিয়ম হচ্ছে গ এবং সংযুক্ত অবস্থায়, সংযুক্ত যে দুইটা আছে তার মাঝখানে এ চলে আসবে, মাঝখানে এ চলে আসবে। তাহলে সংযুক্ত আছে গ এবং র, তাই না? তাহলে আমরা একটু ভাঙে দেখি, এই দুটার মাঝখানে আসবে। তাহলে প্রথমে পেলাম গর পরে প্লাস দিই, গর পরের সাথে কি পেয়েছি? র, প্লাস দিই, তারপরে কি ছিল? আ, তারপরে প্লাস দিই, তারপরে কি পেয়েছিলাম? স, ঠিক আছে? এবার দেখি আমরা কি পাইছি। প্রথমে পেলাম গর পরে পেলাম কি? একার, গে, এই গর সাথে একার আছে, এ, তারপরে হচ্ছে প্লাস দেই, রর সাথে কি পেয়েছি? আ পেয়েছি, তারপরে কি পেয়েছি? স পেয়েছি। তাহলে আমি উপরে গণি, 1 1 2 3 4, উপর নিচে গণি 1 2 3 4 5, তাহলে ওখানে একটা বেশি আসছে। ওখানে ছিল গ এবং র, এই যে গ এবং র সংযুক্ত অবস্থায় আছে, তো এই গ এবং র এর মাঝখানে আসবে। তাহলে এই গ এবং র এর মাঝখানে দেখি যে এ চলে আসছে, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলছি মধ্যস্বরাগম, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি গ্রাম থেকে গ্যারাম, স্রেপ থেকে সিরেপ, ধ্যান থেকে ধ্যান, প্রায় থেকে প্যারায়, গ্রাম থেকে গ্রাম, ব্ল্যাক থেকে ব্ল্যাক, এগুলো করেন, দেখবেন আপনার অনেক বেশি মজা লাগবে, ঠিক আছে? পরে আমরা দেখি ও ধ্বনির আগমন।
ও ধ্বনির আগমনও সেম ঘটনা ঘটবে। ও ধ্বনির আগমন দেখেন শ্লোক, শ্লোক থেকে শোলক। এখন সংযুক্ত অবস্থায় কোনটা আছে? তালব্যস্য এবং ল, তালব্যস্য এবং ল সংযুক্ত অবস্থায় আছে, তাই না? তাহলে তালব্যস্য এবং ল এর মাঝখানে কি চলে আসবে? ও চলে আসবে। এটা কি দেখাইতে হবে? তারপরে দেখাই দিই, এটা দেখাই দিলে আপনাদের সুবিধা হবে আশা করি। আর ধ্বনি পরিবর্তন আসলে একটু মনোযোগ দাবি করে। ধরেন এটা, আর এটা থেকে আমাদের চেঞ্জ হবে কি? আমাদের চেঞ্জ হবে শোলক, তাই না? দেখি, এটা আমার মনে হয় আপনারা নিজেরাই পারবেন। তাহলে প্রথমে আমরা কি পেয়েছি? স, হ্যাঁ স পেয়েছি। সর সাথে কি আছে? সর সাথে আছে ল, ল এই দুইটার সাথে কি আছে পরে আবার? ও, তারপরে হচ্ছে কি? ক। আচ্ছা, এখানে কয়টা আছে? 1 2 3 4টা। এবার দেখি আমরা কি পেয়েছি। প্রথমে পেয়েছি কি? প্রথমে পেয়েছি স, সর সাথে কি আছে? সৌকার সো, সর সাথে প্লাস আছে ও। তারপরে কি পেয়েছি? তারপরে পেয়েছি ল, লর সাথে কি পেয়েছি? ও। তারপরে কি পেয়েছি? ক। তাহলে 1 2 3 4 5। তাহলে এই যে স এবং ল সংযুক্ত অবস্থায় ছিল, দেখেন এখানে স এবং ল মাঝখানে কি চলে আসছে? এই যে ও চলে আসছে। তাহলে এই সবগুলো একই রকম, আর বারবার আমি আর রিপিট না করি, আপনারা এগুলো পারবেন। তাহলে এই টেকনিকটা এখানে অবশ্যই লিখে রেখেছি। সংযুক্ত বর্ণ ভেঙে লিখলে মধ্য স্বরাগমের উদাহরণ হয়, আর সংযুক্ত বর্ণ দিয়ে লিখলে সেটা কী হয়ে যায়? মধ্য স্বরলোপের উদাহরণ হয়ে যায়। যেটা আমরা বলেছি যে সুবর্ণরে আমরা ভাঙা অবস্থায় আছে, আমরা সংযুক্ত করেছি, এই জন্য মধ্য স্বরলোপের উদাহরণ হয়ে গেছে। তারপরে যে অগুরুকে আমরা অগ্র করেছি, ভাঙা অবস্থায় ছিল, আমরা সংযুক্ত করেছি, মধ্য স্বরলোপের উদাহরণ হয়ে গেছে। এটা আশা করি না পারার মতো কোনো কারণ নেই, আপনারা পারবেন। ঠিক আছে, তারপর আমরা অন্তঃস্বরলোপের উদাহরণ পরে এইটা যাওয়ার পরে আপনাদের একটা কুইজ যাবে, আরেকটা কুইজ যাবে। অন্তঃস্বরলোপ, নাম তার অন্ত, অন্ত মানে শেষ, অন্ত মানে শেষ। তাহলে অন্ত প্রথমেই স্বরের আগমন ঘটবে, প্রথমেই স্বরের লোপ ঘটবে, এই একই ব্যাপার। এটা আমরা অলরেডি পড়ে ফেলেছিলাম, তাও আর একটু বার করে দেখি। দিশ থেকে দিশা, হ্যাঁ দিশ থেকে দিশা, তাহলে কি হয়েছে? শেষে স্বরের আগমন ঘটেছে। বেঞ্চ থেকে বেঞ্চি, এখানে কি? ইয়ের আগমন ঘটেছে। এখানে আয়ের আগমন ঘটেছে। সত্য থেকে সত্যি, এখানে ইয়ের আগমন ঘটেছে। তাহলে এর বিপরীত প্রক্রিয়া ঘটবে এই পাশে। আশা থেকে আশ, তাহলে এখানে কি? এখানে এই আয়ের বিলুপ্তি ঘটেছে। আজি থেকে আজ, এখানে ইয়ের বিলুপ্তি ঘটেছে। চাকা থেকে চাক, তাহলে এখানে কিসের বিলুপ্তি ঘটেছে? আয়ের বিলুপ্তি ঘটেছে। তারপর হচ্ছে চারি থেকে চার, এখানে কিসের বিলুপ্তি ঘটেছে? ইয়ের বিলুপ্তি ঘটেছে। ঠিক আছে, আমি এখানে লিখেছি, ধরেন এইখান থেকে একটা উদাহরণ নিয়ে আসলাম আমি। ধরেন চারি থেকে নিয়ে আসি। ধরেন আমি বলেছি চারি, চারি থেকে কি বলেছি? কি? চার। তাহলে দেখেন ইটাই সেখানে লোপ পেয়েছে। তাহলে কি হয়ে গেল? এটা অন্ত স্বরলোপের উদাহরণ। কিন্তু আমি যদি এইভাবে লিখি, চার থেকে আমি যদি বলি চারি, চার থেকে বললাম চারি, তাহলে দেখেন এখানে চ আছে, র আছে, শেষ এখানে কি হয়েছে? ইয়ের আগমন ঘটেছে। তাহলে এটা কি? অন্ত স্বরাগম। কিন্তু আমি যদি এরকম বলি, চার থেকে সাইড, দেখেন এটা কিন্তু তিনটা উদাহরণ। দেখেন চারি থেকে চার, লাস্টে ই চলে গেছে, এই জন্য নাম তার অন্ত স্বরলোপ। চার থেকে চারি, চার থেকে চারি, শেষে ইয়ের আগমন ঘটেছে, তার নাম হচ্ছে অন্ত স্বরাগম। আর চার থেকে সাইড, তাহলে এই হচ্ছে মাঝখানে একটা ইয়ের আগমন ঘটেছে, তাহলে তার নাম কি? মধ্য স্বরাগম। তাহলে এই চার দিয়ে, আজ দিয়ে, আজ থেকে আজি, আজি থেকে আজ, আজি থেকে আইজ, আইজ থেকে আজ, এরকম নানান ব্যাপার ঘটতে পারে। ঠিক আছে, এটা আমরা উপনীতি পড়ানোর পরে আমি এই ধাঁধাগুলো আপনাদের দেব। ঠিক আছে, এখন আপনাদের কাছে একটি চলে যাবে, একটি আর পরের কুইজটা চলে যাবে। বাকি এরপরে আরেকটা কুইজ দেবো, সেটা আমি এখানে লিখে দেবো, ওই ঝামেলার কুইজ যেটা হবে আমরা উপনীতি পড়ানোর পরে। ঠিক আছে, দেখি কুইজের কি অবস্থা। আচ্ছা, আপনারা কুইজ দিতে থাকুন।
কত পার্সেন্ট হচ্ছে? 90%। 90%, ভেরি গুড। মধ্য স্বরলোপ, ওই যে রস্বইকারটা মাঝখানে, ওই কারণে ভাবতেছে হয়তো দিচ্ছে। $89 না? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। কি প্রশ্নটা কি ছিল? আজি থেকে আজ, অন্ত স্বরলোপ। আমি এটা লিখে দিচ্ছি এখানে। অনেকে মধ্য ভাবছে কারণ ওই যে রস্বইকারটা মাঝখানে হয়তো। আজি থেকে আজ, প্রশ্নটা ছিল না আজি থেকে আজ? আজি থেকে আজ, আচ্ছা। ধ্বনি পরিবর্তন কোন নিয়মে হয়েছে? হ্যাঁ, এখন দেখুন এটা আপনারা মধ্য স্বরলোপ যারা দিয়েছেন তারা কেন দিয়েছেন জানেন? আপনারা মনে করতেছেন ইটা হচ্ছে মাঝখানে, ইটা কিন্তু মাঝখানে না। আমি একটু বারবার বলছি, আমাদের বেসিক জায়গায় খুব ভালোভাবে বুঝতে হবে। যদি কোনো ব্যঞ্জনের সাথে, আমার সাথে বলুন, যদি কোনো ব্যঞ্জনের সাথে কোনো স্বর যুক্ত হয়, সেই স্বরগুলো আগে থাকলেও আসলে আগে না। মানুষকে বাস্তব জীবনে এরকম মনে হবে আপনার কাছে অনেক আগে, অনেকে চলে গেছে, আসলে কিন্তু আগে না, সে কোথায়? আপনার পরে। ঠিক তেমনি ব্যঞ্জনের সাথে যখন স্বর যুক্ত হবে, সেই স্বরটা সবসময় হচ্ছে শেষে। আপনি ভেঙে লেখেন, এখানে দেখেন আ আছে, তারপরে কি আছে? জ আছে, তারপরে কি আছে? ইট আছে। দেখেন তাহলে ইটা কোথায়? ওইটা কিন্তু পরে। হ্যাঁ, আর এই পাশে লেখেন আ, তারপরে কি? জ। তাহলে দেখেন এই ইটা কোথায়? এই পাশে আছে? নাই, কোথা থেকে হারিয়ে গেছে? শেষ থেকে হারিয়ে গেছে। এই শেষের ইটাই তো না এই পাশে। তাহলে এটা কি হবে? অন্ত স্বরলোপ হবে। আবারও আমার সাথে বলুন, এই যে ইটা, যে রস্বইটা যে দেখা যাচ্ছে, এটা কিন্তু মাঝখানে না। আবারও বলছি, ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জনের সাথে যখন কোনো আকার ওকার হস্যিকার দীর্ঘিকার অর্থাৎ কোনো স্বরবর্ণ যুক্ত হবে, আকার ওকার হস্যিকার কার চিহ্ন যুক্ত হবে, সেটা অবশ্যই সেই ব্যঞ্জনের পরে। সে নিচে থাকুক, এই পাশে থাকুক, দুই পাশে থাকুক, উপরে থাকুক, এখানে যেখানে ইচ্ছা সেখানে থাকুক, সেটা আমার জানার বিষয় না। সে কোথায় বসে জানার বিষয় না, তার অবস্থান অবশ্যই সে ব্যঞ্জনের পরে। এটা মনে রাখতে হবে, এর মনে না রাখলে ঝামেলা হবে। ঠিক আছে? অনেকেই যে দিয়েছে মধ্য স্বরলোপ, মধ্য স্বরূপ আপনারা এই কারণে দিয়েছেন যে মধ্য স্বরূপ এটা হচ্ছে ইটা মাঝখানে না, এটা শেষে। আচ্ছা, এবার দেখুন অপিনিহিতি। অপিনিহিতি থেকে সংজ্ঞাটা প্রশ্নটা আসে পরীক্ষায়, অনেক বেশি আসে, বারবার আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে, যে কারণে সংজ্ঞাটা আমাদের জানা দরকার। অপিনিহিতি কথাটা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটা নামটা দিয়েছেন। এই অপিনিহিতি শব্দের অর্থ হচ্ছে আগে স্থাপন। অপিনীতি শব্দের অর্থ কি? আগে স্থাপন। পরীক্ষা যদি এরকম আসে যে অপিনীতি শব্দের অর্থ কি? আগে স্থাপন। ঠিক আছে? এখন দেখুন, শব্দে রস্বই এবং রস্য থাকলে তা আগেই উচ্চারিত হওয়ার প্রবণতাকে অপিনীতি বলে। অর্থাৎ পরের ইকার এবং উকার আগে উচ্চারিত হলে এবং যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে রস্বইকার বা রস্যকার যুক্ত হলে তাকে অপিনীতি বলে। এই অপিনিহিতির সাথে মধ্য স্বরাগমের একটা ঝামেলা আছে, সেটা আমরা এই অপিনীতি পড়ানোর পরে আমরা পার্থক্য করে পড়ব, এবং এইটাই আপনারা ভুল করেন, কিন্তু আজকের পর থেকে ভুল করবেন না। ঠিক আছে? অপিনীতি দুই প্রকার, এটা মনে হয় প্রচলিত বইগুলোতে নেই। অপিনীতি দুই প্রকার। কয় প্রকার? জোরে বলুন, অপিনীতি কয় প্রকার? দুই প্রকার। অপিনীতি সংজ্ঞাটা কি? পরের ইকার বা ওকার যদি আগেই উচ্চারিত হয়ে যায় তাকে অপিনীতি বলে, অথবা সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে যদি একটা রস্বই বা রস্য উচ্চারিত হয়, সেটাকেও অপিনীতি বলে। তো এই যে অপিনীতি দুই প্রকার, একটা নাম হচ্ছে পূর্ণ অপিনীতি। সংযুক্ত ধ্বনি ছাড়া পরের রস্বইকার বা রস্যকার যদি আগে উচ্চারিত হয়, তার নাম হচ্ছে পূর্ণ অপিনীতি। আর আবৃত অপিনীতি হচ্ছে সংযুক্ত ধ্বনির ঠিক আগে যদি একটি ই বা ও চলে আসে, তখন সেটাকে আমরা বলবো আবৃত অপিনীতি। তাহলে পরীক্ষা যদি আসে যে অপিনীতি কয় প্রকার, এখান থেকে অপিনীতি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অপিনীতি। তাহলে অপিনীতিকে আমার কী প্রশ্ন আসবে? প্রথম প্রশ্ন আসবে যে অপিনীতি শব্দের অর্থ কী? অপিনীতি শব্দের অর্থ হচ্ছে আগে স্থাপন। অপিনীতির শর্ত কয়টি? অপিনীতির শর্ত হচ্ছে দুটি। কিংবা অপিনীতি কয় প্রকার? দুই প্রকার। নাম্বার 1, পূর্ণ অপিনীতি, অর্থাৎ পরের ইকার বা ওকার যদি আগেই উচ্চারিত হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে আবৃত অপিনীতি, বা আবৃত অপিনীতি হচ্ছে সংযুক্ত ধ্বনির আগে একদম এক্সট্রা অতিরিক্ত হিসেবে একটা রস্বই বা রস্য চলে আসবে। ঠিক আছে? আর ওই সংযুক্ত ধ্বনি ছাড়া যেটা, সেটা কিন্তু পরেরটা আগেও হবে, নতুন করে আসবে না, পরেরটা আগে আসবে।
আর সংযুক্ত ধ্বনি সেটা হচ্ছে একেবারে উড়ে এসে জোরে বসার মতো সংযুক্ত ধ্বনির আগে একটা চলে আসবে। সেটা আমরা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। তাহলে আমরা উদাহরণ আলোচনা করছি। প্রথমে আমরা একটু অপিনীতি দেখি। অপিনীতি আমি প্রথমেই লিখেছি প্রপিনীতি 1, মানে অপিনীতি 2 প্রকার, যে সেই 2 প্রকারের পার্থক্য আমরা একটু বুঝে নিই, ঠিক আছে? তো প্রথম হচ্ছে পূর্ণ অপিনীতি বা সংযুক্ত ধ্বনি ছাড়া। দেখেন আজি থেকে কি হয়েছে আইজ, এই যে প্যাচটা লাগা শুরু হয়েছে, তাই না? একটু আগে আমাদের উদাহরণটা কি ছিল? উদাহরণ আমরা ছিল আজি থেকে আজ, আজি থেকে আজ, এটা ছিল অন্ত স্বরলোপের উদাহরণ। কারণ আজির শেষে কি আছে ইটা এই পাশে লোপ পেয়েছে, তাই না? কিন্তু এইবার কি আজি থেকে আইজ বলছি, এখানে কিন্তু লোপ পায় নাই। এই যে দেখেন, এবার ভেঙে লিখি তাহলে আশা করি বুঝবেন। আমি লিখলাম এখানে আজি লিখে এই পাশে আমি লিখি ধরেন আজ, এই পাশে লিখলাম আজি, এইখানে লিখি আইজ। আচ্ছা, এইবার একটু মনোযোগ দেন। হ্যাঁ, দেখেন আজি যে লিখেছি, আজি এখানে একটা ই ছিল, তাই না? ইটা কোথায়? আজি শব্দের মধ্যে ইটা কোথায়? শেষে। আমার সাথে বলুন, আজি শব্দের ইটা কোথায়? শেষে। এই শেষেরটা এইখানে এসে লোপ পেয়েছে, আছে? এই আজিটা কি আছে? এই রসিকাটা এখানে আছে? রসিকাটা তো শেষে, এটা কি আছে? নাই। তাহলে শেষ থেকে লোপ পেয়েছে, তার নাম কি? অন্ত স্বরলোপ। এটা প্রেস পরে। আচ্ছা, এটার নাম হচ্ছে অন্ত স্বরলোপ। অন্ত স্বরলোপ। এইবার দেখুন তো, এইখানে যে ইটা আছে, এইটা দেখেন এইবারে কি হয়েছে? এইবারে কি এটা ইটা কি চলে গেছে? এটা চলে যায় না। সে কি হয়েছে? এই যে বর্গীয় জোর পরে ছিল, কিন্তু ইটা এখানে বর্গীয় জোর পরে, কিন্তু কি হয়েছে? এটা কোথায় চলে আসছে? আগে চলে আসছে, অর্থাৎ পরের ইটা আগে চলে আসছে। এই যে ইটা পরে ছিল, এইটা কিন্তু পরে ছিল, এটা কিন্তু এই যে মাঝখানে চলে আসছে, ঠিক আছে? যেহেতু পরের ই যদি মাঝে চলে আসে, পরের ই বা পরের ও যদি মাঝে চলে আসে, তখন সেটাকে বলা হবে অপিনিহিতি। অপিনিহিতি শব্দের অর্থ হচ্ছে আগে স্থাপন। কি আগে স্থাপন হবে? পরের রস্যইকার বা রস্যকার আগে যদি চলে আসে, সেটাই হচ্ছে অপিনিহিতি। তাহলে এরকম আজি, যেমন রাতি থেকে যদি এরকমভাবে উদাহরণ দিই, আবারও দেখেন সেম ঘটনা ঘটবে। যদি আমি বলি ধরেন রাতি থেকে বললাম রাত, রাতি থেকে রাত, তাহলে কি এই ইটা এই পাশে এসে কি হয়েছে? লোপ হয়েছে, হারিয়ে গেছে। তাহলে কি? অন্ত স্বরলোপ। কিন্তু আমি যদি বলি রাতি থেকে এবার হারাবে না, এই যে শেষের যে আছে, এটা মাঝখানে চলে আসবে, রাইত। রাতি থেকে যখন রাইত বলবো, তখন সেটা অপিনিহিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম রাতি থেকে রাইত, চারি থেকে চার। আচ্ছা, আর যদি আমি বলি, এর আরও মজার, যদি আমি বললাম রাত থেকে বললাম রাইট, বা এখানে আমার কি ছিল? এই দুইটা উদাহরণ আরেকটু দেখেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন পার্থক্যগুলা। রাইট দেখলে কিন্তু কাইত হওয়া যাবে না, ঠিক আছে? রাইট দেখলে কি হওয়া যাবে না? কাইত হওয়া যাবে না। অর্থাৎ রাইট দেখলে অপিনিহিতি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? সেটা দেখি আগে কি আছে। আমার ছিল রাত থেকে রাইট, মাঝখানে নতুন করে একটা আসছে, তাহলে মাঝখানে যেহেতু আসছে, তাহলে কি? মধ্য স্বরাগম। আর রাতি থেকে রাইত, অর্থাৎ শেষের ইটা মাঝখানে চলে আসছে, এই জন্য অপিনিহিতি। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে রাত থেকে যখন রাইট বলবো, দেখেন ইটা কিন্তু মাঝখানে উড়ে এসে জোরে বসছে। রাত থেকে রাইট, ইটা কিন্তু এই পাশে ছিল না। ইটা এই পাশে ছিল না, এটা নতুন করে আসছে। যেহেতু মাঝখানে আসছে, এই জন্য আমরা বলছি মধ্য স্বরাগম। কিন্তু রাতি থেকে রাইট, রাতের এখানে যে ইটা ছিল, এই ইটা এখানে মাঝখানে চলে আসছে, এই জন্য আমরা বলছি অপিনিহিতি। কারণ অপিনিহিতি মানেই পরের রস্য আগে চলে আসবে, ঠিক আছে? তা আবার যদি রাতি থেকে রাইট, এটা হচ্ছে অপিনিহিতি। আবার যদি এই রাতি থেকে যদি রাত বলি, তাহলে কিন্তু অন্ত স্বরলোপ। তাহলে কিন্তু আপনার
এই মুখস্থ করলে জীবনও এটা পারা যাবে না, যে রাত থেকে রাইত, রাত থেকে রাইত, রাত থেকে রাইত হচ্ছে মধ্য সরলোপ, রাতি থেকে রাইত হচ্ছে অপিনিহিতি, রাতি থেকে রাত হচ্ছে, তাহলে কিন্তু সেই রাত থেকে অন্ধকার থেকে বের হওয়া যাবে না। তাহলে রাইত দিকে কাইত হওয়া যাবে না, আমাদের চিন্তা করতে হবে, মাথা কাটাতে হবে, মাথা কাটে দেখবো আমরা যে এই পাশে কী ছিল, ওই পাশে কী পরিবর্তন হয়েছে, আমার শর্তগুলো কী, তাহলে কিন্তু পারা যাবে। ধ্বনি পরিবর্তন কিন্তু শুধু আপনার মাথা খাটানো, একটু টেকনিকও না, কিছু না, একদম সহজ। শুধু বাম পাশে কী আছে, ডান পাশে কী পরিবর্তন হলো, এইটাই আমরা দেখবো, আর কিছু না। ঠিক আছে, তো সেম কথা, গাতি থেকে গাইত মাঝখানে আসছে, মারি থেকে মায়ের, কাল থেকে এই যে কাল ই থেকে কাইল, এই দেখেন রস্যইটা একদম সরাসরি রস্যইটা আগে চলেছে, এইটাই খুব ভালোভাবে বুঝতে পারবেন। কাল ই বললাম, হ্যাঁ কাল ই থেকে বললাম, তাহলে পরেরটা আগে চলে আসবে, তাহলে কি হলো কাইল। তাহলে কাল ই থেকে কাইল, এটা মনে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, তাই না? পরেরটা আগে চলে আসবে, অর্থাৎ পরেরই কার আগে উচ্চারিত হবে, যে আগে চলে আসছে কাল থেকে কাইল, অপিনিহিতে। ঠিক আছে, আর আমি যদি বলি কাল ই থেকে যদি বলি কাল, তাহলে কী হয়েছে বলুন তো, এ লাস্টে ইটা চলে গেছে, তাহলে কী হবে অন্তঃস্বরলোপ, তাই না? আর যদি আমি এরকম বলি কাইল থেকে বললাম কাল, এবার কি ঘটনা ঘটেছে বলুন তো, মাঝখান থেকে একটা কি চলে গেছে, ই চলে গেছে, তাহলে কি মধ্য স্বরলোপ। এগুলো মুখস্থ করা যাবে না, জাস্ট খালি ব্যাপারগুলো বুঝতে হবে, আর মাথাটা একটু খাটালেই হয়ে যাবে। তো এতগুলো আমরা ই দিয়ে উদাহরণ দিয়েছি, এবার আমরা ও দিয়ে উদাহরণ দিই। সাধু থেকে সাউথ, কী লিখেছি, সাধু থেকে সাউথ। এই যে দর সাথে যে উ আছে, এটা কোথায়, ওটা কিন্তু এখানে, সাধু ওটা কিন্তু পরে, তাহলে পরের ওটাই যেখানে মাঝখানে চলে আসছে সাউথ। ঠিক আছে, মাছোয়া থেকে মাওছা, যে মাছোয়া এটা লিখি, মাছোয়া থেকে মাওছা, তাহলে মাছোয়া, এই যে মাছোয়ার যে ছর পরে একটা উ ছিল, মাছু ছু উ, তাহলে ওটা কোথায় ছিল, এইখানে, তাহলে এটা আগে চলে আসছে, ছটা পরে চলে গেছে, মাওছা। তাহলে এটা খুব ইজি, বুঝতে পেরেছেন। এইবার এইটা তো আমরা অপিনীতি যে দুইটা ভাগে ভাগ করেছি, আমরা প্রথমটা দেখেছি যে পরের ইকার ওকার আগে আসবে এবং চলে আসছে নতুন, কিন্তু এইখানে আবৃত অপিনীতি যেটা, সেটা হচ্ছে সংযুক্ত ধ্বনির আগে নতুন করে রস্যই বা রস্যকার আসবে। এতক্ষণ কিন্তু এই পাশে কিন্তু নতুন করে আসে নাই, এখানে নতুন করে আসছে, নতুন করে আসেনি, সে অলরেডি এখানে ছিল, শুধু জায়গা পরিবর্তন করেছে। শুধু সে শেষে ছিল এই পাশে, মাঝখানে চলে আসে, শেষে ছিল মাঝখানে চলে আসে, শেষে ছিল মাঝখানে চলে আসে, শেষে ছিল মাঝখানে, শেষে ছিল মাঝখানে, শেষে মাঝখানে, শেষে মাঝখানে, শেষে মাঝখানে, শেষে মাঝখানে ছিল, আর কিছু না। এখানে নতুন করে আসেনি, কিন্তু এই পাশে নতুন করে আসবে, কোথায় আসবে, নতুন করে ই বা ও আসবে, কোথায় আসবে, ঠিক সংযুক্ত যে ধ্বনি আছে, সংযুক্ত ঠিক আগে, মাঝখানে না, মাঝখানে হয়ে যাবে আবার কিন্তু মধ্য স্বরগম, সেটা আমরা একটু পরে দেখব, আগে আসবে। তাহলে যে সত্য থেকে সত্য, এখানে জফলাটা ওঠে নাই, সত্য থেকে এই যে তয় তো আছে এখানে, তাই না, তয় তো আছে, সত্য থেকে সত্য। কন্যা থেকে এই যে এই সংযুক্ত আছে কন্যা। খাদ্য থেকে খাদ্য, এই যে খাদ্য কিন্তু সিলেটের মানুষ কিন্তু খাদ্য বলে, কাব্যরে কাব্য বলে, গদ্যরে বলে গদ্য, বাক্যরে বলে বাক্য। তাহলে এই যে সংযুক্ত দ এবং জ, এটা কিন্তু সংযুক্ত, আমরা সংযুক্ত মানেই কিন্তু এরকম বুঝবো না যে কর নিচে বস, এটা সংযুক্ত না। একটা সংযুক্ত আছে যেটা ডান পাশে বসে কিন্তু সংযুক্ত, সেটা হচ্ছে জফলা কিন্তু নিচে বসে না। তাহলে এখানে ক এবং জফলা কিন্তু সংযুক্ত অবস্থা আছে। আপনার এই মানে কমন ব্যাপারগুলো আমাদের ভুল হয় বা আমরা কখনো চিন্তা করি না। ধরুন এই যে ক সাথে যে র দিলাম, এটাকে আপনি মনে করছেন যে এটা সংযুক্ত অবস্থায়, তাই না? কিন্তু কর পরে যে আমি জফলা দিই, এটাকে আর সংযুক্ত মাথার মধ্যে কাজ করে না, মনে হয় যে এটা সংযুক্ত না, ওই যে পাশে বসছে যে, কিন্তু এইটাও কিন্তু সংযুক্ত, কয় জফলা, তাই না? ঠিক এই যে ত এবং জফলা সংযুক্ত, ন এবং জফলা সংযুক্ত, দ এবং জফলা সংযুক্ত, ব এবং জফলা সংযুক্ত, দ এবং জফলা সংযুক্ত, ক এবং জফলা কি সংযুক্ত। ঠিক সংযুক্তর আগে নতুন করে হ্রস্ব বা দীর্ঘ যদি আসে, তখন সেটাকে আমরা কি বলছি, অপিনীতি বলছি। এটার নাম হচ্ছে আবৃত অপিনীতি। এখন পরীক্ষা যদি আসে আবৃত অপিনীতি কোনটি, কিংবা পূর্ণ অপিনীতি কয়টি, কিংবা অপিনীতি কত প্রকার, পারা যাবে না,
পারা যাবে। এখন এই যে সংযুক্ত ধ্বনির আগে নতুন করে রস্যই বা হ্রস্ব আসলে তার নাম অপিনিহিতি, ঠিক আছে? কিন্তু ওই সংযুক্ত ধ্বনির যদি মাঝখানে চলে আসে তখন সেটার নাম হচ্ছে কি মধ্যস্বরগম। সেটা আমরা পড়বো। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন মনে হয়। আমরা এবার পার্থক্য চলে যাচ্ছে। আমাদের ক্লাস অলরেডি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমাদের হয়তো আর একটু সময় লাগবে, প্লিজ একটু সাথে থাকুন। আচ্ছা, এবার আমরা মধ্যস্বরগম এবং অপিনিহিতির পার্থক্যটা দেখতেছি। হ্যাঁ, দেখেন মধ্যস্বরগমে আমরা কি বলেছিলাম? নতুন করে শব্দের মাঝে স্বরধ্বনি আসবে, এটা হচ্ছে প্রথম কথা। আর এখানে কি বলছি? শব্দের শেষে রস্যই বা রস্যই মাঝে চলে আসবে। দেখেন আমি বলছি আজ থেকে আইজ নতুন করে আসছে রস্যই, 4 থেকে 4 নতুন করে আসছে, কারণ এই 4-এর মধ্যে এখানে কিন্তু রস্যই ছিল না, এখানে রস্যই ছিল, রস্যই ছিল না। মার থেকে মায়ের, এখানে কি রস্যই ছিল? ছিল না, এই পাশে নতুন করে আসছে। কিন্তু আমার এখানে দেখেন আজি থেকে আইজ, এই যে আজি রস্যই ছিল শেষে, এটা মাঝখানে চলে আসছে। 4 থেকে 4 এখানে রস্যই ছিল, মাঝখানে চলে আসছে। এটা হবে মারি থেকে মায়ের। হ্যাঁ, এটা একটা ওঠে নাই, মারি থেকে মায়ের। তাহলে এই যে মারির মধ্যে যে রস্যইটা ছিল এটা মাঝখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই যে নতুন করে আইস থেকে আইজ যখন বলবো, আজ থেকে আইজ যখন বলবো, 4 থেকে 4 যখন বলবো, মায়ের থেকে মায়ের যখন বলবো, তখন তার হচ্ছে মধ্যস্বরগম। কিন্তু আমি যখন বলবো আজি থেকে আইজ, 4 থেকে 4, মারি থেকে মায়ের, অর্থাৎ এই যে আজি ই, তারপরে চারি, আমার সাথে বলেন চারি ই, তাহলে এই যে ইটা কিন্তু 4 এই যে মাঝখানে চলে আসছে। মারি থেকে ইটা মাঝখানে চলে আসছে। কিন্তু এখানে ছিল কি মার থেকে মায়ের, এখানে কিন্তু ই ছিল না, নতুন করে আসছে। তো খেয়াল করুন, আশা করি পারবেন, একদম সহজ। কিন্তু আমি যদি পারি তাহলে আপনারা পারবেন। আপনারা অনেক ব্রিলিয়ান্ট এবং আমার চেয়েও ব্রিলিয়ান্ট, আমি এটা বিশ্বাস করি। আপনারা অনেক ভালো জায়গায় পড়াশোনা করেন বা যেখানেই পড়ছেন না কেন, এবং আপনাদের লাইভ এমসিকিউ, আপনাদের যে পারফরমেন্স আমি দেখেছি, আমি সত্যিই মুগ্ধ এবং অভিভূত, এবং আপনারা নিশ্চয়ই পারবেন। হ্যাঁ, আপনারা জাস্ট একটু পজিটিভ মাইন্ড নিয়ে দেখবেন, একটু পজিটিভলি দেখবেন। আপনার ব্রেনরে যদি বলেন হ্যাঁ এটা আমি পাচ্ছি, এটা তো আমি বুঝতে পারছি, তাহলে আপনার ব্রেন কিন্তু নেবে। আর আপনি যদি মনে করেন কি ঝামেলা, কে সাইড মায়ের আর খায়ের বাইর, এইগুলো কি বাংলা টাংলা, যদি আপনি নেগেটিভ সেন্সে নেন তাহলে কিন্তু আপনি পারবেন না। কারণ আপনার উদ্দেশ্য কিন্তু এগুলো পড়ে, আপনার উদ্দেশ্য কিন্তু ব্যাকরণবিদ হওয়া না। আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার পরীক্ষা আসলে যাতে আপনি পারেন। আপনার জব দরকার। আপনার কি দরকার? আপনার জব দরকার। তাহলে আপনার জব দরকার, আপনি সেই জন্য আপনার যেগুলো জানা দরকার সেগুলো আপনি জানবেন, ঠিক আছে? পরে আপনি ভুলে যাবেন না, কী হবেন না হবে সেটা আপনার জানার দরকার নেই। তাহলে এইটা নিয়ে আপনি মানে হাসাহাসি করবেন না, বা অনেকে নেগেটিভভাবে নেয়, নেগেটিভভাবে নেবেন না। হ্যাঁ, তারপরে দেখেন আমাদের দ্বিতীয় শর্ত, আমরা দ্বিতীয় শর্ত বলেছিলাম মধ্যস্বরগমে সংযুক্ত বর্ণের ঠিক মাঝে, সংযুক্ত যে বর্ণগুলো আছে, সংযুক্ত বর্ণের ঠিক মাঝখানে নতুন করে স্বরধ্বনি আসবে। এই পাশে নতুন করে স্বরধ্বনি আসছিল, কিন্তু কোথায়? সংযুক্ত বর্ণের ঠিক আগে। তাহলে এইখানে হচ্ছে কি? সংযুক্ত বর্ণের মাঝে লিখি, সংযুক্ত বর্ণের মাঝে আসবে। আর এই পাশে হচ্ছে কি? সংযুক্ত বর্ণের আগে। তাহলে আগে এবং মাঝে, এই দুইটা কথা হচ্ছে কিওয়ার্ড, আগে এবং মাঝে। অর্থাৎ সংযুক্ত বর্ণের পরীক্ষা যদি আসে, সংযুক্ত বর্ণের ঠিক মাঝখানে নতুন করে যে স্বরধ্বনি আসে তাকে কি বলা হয়? তার মধ্যস্বরগম বলা হয়। যদি পরীক্ষায় আসে সংযুক্ত বর্ণের ঠিক আগে, মাঝে না, ঠিক আগে যদি স্বরধ্বনি চলে আসে, রস্বইকার চলে আসে, রস্বকার চলে আসে, তখন তাকে কি বলা হচ্ছে? অপিনিহিতি বলা হচ্ছে। ঠিক আছে, আমরা একটু উদাহরণ দেখি। দেখেন এই সংজ্ঞাগতভাবে এটা কিন্তু উদাহরণ আর না দিলেও বোঝা যাবে, আপনারা পারবেন। কারণ আমরা এই উদাহরণ যে প্রীতি থেকে যে প্রীতি অলরেডি আমরা উদাহরণ দিয়েছিলাম। এই যে প এবং র, এই যে প এবং র এই দুটো সংযুক্ত অবস্থায় আছে। এই যে প এবং র এর মাঝখানে কি চলে আসলো? রস্বই চলে আসছিল। কিন্তু এইখানে দেখেন ত এবং জফলা সংযুক্ত অবস্থায় আছে। ত এবং জফলা কিন্তু এই পাশে ঠিকই আছে, তাই না? এর মাঝখানে কিন্তু এখানে রস্বইটা আসে নাই, রস্বইটা কিন্তু এদের আগে চলে আসছে। এখানে হচ্ছে ন এবং জফলা সংযুক্ত অবস্থায়, ঠিক এর মাঝখানে দেখেন চলে আসছে, এই মাঝখানেই চলে আসছে। মান্য, এই যে ন এবং জফলা কিন্তু আছে, ঠিক তার মাঝখানে কি চলে আসছে? রস্বইকারটা চলে আসছে। ঠিক আছে, তো আমার মনে হয় যে এই মধ্যস্বরগম এবং অপিনিহিতির যে ঝামেলাটি আছে, সেই ঝামেলাটি মনে হয় আপনারা সলভ করতে পেরেছেন। আমরা ক্লাস কিন্তু শেষ। আমরা ধ্বনি পরিবর্তন তো অনেক বড় টপিক,
এমনিতে ধ্বনি পরিবর্তন খুব অল্প অল্প করে পড়াতে হয়, তারপর আমরা চেষ্টা করেছি কতটুকু পড়ানো যায়। এখন আমি এখানে লিখে একটা কুইজ আমি দিই, দেখে আপনারা কতটুকু মনে রাখতে পেরেছেন। একটা কুইজ আমি দিই, আপনারা কমেন্ট সেকশনে বলবেন। আমি দেখি কী উদাহরণ দিতে পারি। ধরেন আমি লিখলাম বানায় দিচ্ছি, হ্যাঁ, কোনো বইয়ে পাবেন না, বা এটা এমনি একদম বানায় দিচ্ছি। এটা ধ্বনি পরিবর্তনে কোন নেমে হয়েছে? নাম্বার 1। এই তিনটাই থাক, আর উদাহরণ দিলে উদাহরণ হয়ে যাবে। এই তিনটা বলেন যে বাড়ি থেকে বাইর, এই কোনটা হবে? সবাই একটু কমেন্ট সেকশনে বা এতে বলেন, আমিও দেখি। লিঙ্কে দিছ? হ্যাঁ, লিঙ্কও দেওয়া হয়েছে। ও আচ্ছা, না নতুন দিচ্ছি। বিপ্রকর্ষ, আর আগে অনেকেই মধ্য স্বরগম লিখছিল স্বাভাবিকভাবে। প্রচুর। আচ্ছা, দেখতেছি, দাঁড়ান। অপনিহিতি দু একজন দিয়েছে, আর বেশিরভাগই বিপ্রকর্ষ। আর লেখার আগে অনেকেই মধ্য স্বরগম বলে ফেলছে। লেখার আগে বলে ফেলছে, স্মার্ট। হ্যাঁ, একজন বলছে ধন্যবাদ স্যার, অনেক কঠিন একটা টপিক, অনেক সহজে বুঝতে পেরেছি আপনার কাছ থেকে। আচ্ছা, বিপ্রকর্ষ অনেক বিপ্রকর্ষ সবাই পারছে। হ্যাঁ, অপিনীতি কেন লিখেছেন? এই যে শামীম, আপনাকে মাইট দিব আমি। হ্যাঁ, তো অপিনীতি আপনি কেন লিখেছেন বলেন? অপিনীতির, আচ্ছা শামীমের বিষয়টা আলোচনা করি। মাইট ঠিক আছে, ওই অপনীতি মাইট ঠিক আছে, মাইট দিব। এটা মারি থেকে মাইর হলে অপিনীতি হবে। ওকে, মার থেকে আসে তাহলে। আচ্ছা, আমরা লিখেছি বার, মানে আজকে কি বার বলেন? আজকে কি বাইর, কেউ কেউ বলে। হ্যাঁ, বাইরে। দেখেন এটা অপিনীতি কেন হবে না? বার বা আছে, এই পাশে কি আছে? বা আছে। র আছে, এই পাশেও র আছে। নতুন করে কি আসছে? রস্বই আসছে, তাই না? তো নতুন করে যদি রস্বই আসছে, অর্থাৎ মাঝখানে একটা স্বরধ্বনি আসছে, তাহলে মাঝখানে যদি স্বরধ্বনি আসে তার নাম কি? মধ্য স্বরগম। মধ্য স্বরগমের আরেক নাম কি? স্বরভক্তি। আরেক নাম কি? বিপ্রকর্ষ। আমি বলেছিলাম যে অল্টারনেটিভ নামগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অল্টারনেটিভ নামগুলো যদি না পারেন তাহলে পারা যাবে না। ঠিক আছে, কিন্তু আমি যদি বাড়ি থেকে বাইর বলতাম, দেখেন বাড়ি থেকে যদি বাইর বলতাম, হ্যাঁ, বাড়ি থেকে যদি বাইর বলতাম, দেখেন বাড়ি, এখানে কি ছিল? ই থাকতে হবে, কিন্তু থাকতে হবে। এই ইটা কিন্তু মাঝখানে চলে আসছে। বাড়ি, এটা কোথায়? শেষে। আর এখানে কি বলছি? বাইর। এই ইটা যে শেষের, যে এই রর সাথে যে ই ছিল শেষে, এই শেষের ইটাই তো এখানে আসছে। এখানে কিন্তু রর সাথে কিছুই নাই, কিন্তু এই পাশে কি রর সাথে ই ছিল, এইটাই তো মাঝখানে চলে আসছে। যদি পরের ইকার, এই যে পরের ইকার, এটা পরের ইকার এই যে মাঝখানে চলে আসছে, এই কারণে হচ্ছে অপিনিহিতি। কিন্তু এইখানে কিন্তু ওই চলে গেল। আচ্ছা, এইখানে বাইর থেকে কি হয়েছে? বাইর এখানে নতুন করে মাঝখানে আসছে, এই জন্য হচ্ছে মধ্য স্বরগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ। ঠিক আছে। আর এই যে আপনাকে বলেছি, মজা করে বলেছি, কিছু মনে করবেন না প্লিজ, কারণ আপনাদের অনেক ভালোবাসি, এটা বোঝার জন্য আমি বলেছি মাইট। এটা যদি
মার থেকে মায়ের, মার থেকে মায়ের যদি হয় তাহলে কি হবে, এই যে এটার মতো হবে, মায়ের থেকে বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা। আর যদি বলি মারি, মারি থেকে বললাম মারি থেকে মায়ের, মারি থেকে মায়ের, তাহলে যে মারি এখানে যে ইটা ছিল শেষে, এই শেষের ইটা কিন্তু মাঝখানে চলে আসে, এটা হবে কি অপিনিহিতি হবে। ঠিক আছে, আরও কয়েকটা উদাহরণ দিই, আরেকটা দিই, আরেকটা আরও সময় আছে, আরেকটা দিই। হ্যাঁ, ধরেন আমি বললাম এটা করেন সবাই, ও কি জানি হয়, আজই থেকে আজ, বলেন এটা কি হয়েছে? নাম্বার 1, আচ্ছা অপশন না দিই, ওনারা ই করুক, কারণ অপশন দিলে অপশন খুব ইজি হয়ে যায়, আমি অপশন দিচ্ছি না। আজই থেকে আজ, এটা বলেন কি? আজই থেকে আজ, আজই থেকে আজ। রায়ান বলেছেন অন্তঃসরলোপ, অন্তঃসরলোপ। এই যে মিতু আক্তার নেহা, এটা কি আগের অপিনিয়তি বলছেন নাকি না এখনকার? এখনটাই বলছে, আজই থেকে আজ বলছি, কি পরিবর্তন ঘটেছে দেখেন, ভেঙে লিখি, এখানে ছিল কি আ, তারপরে কি ছিল জ, তারপরে কি ছিল ই। আচ্ছা এই পাশে কি পরিবর্তন হয়েছে, আ আছে আর কি আছে প্লাস জ আছে। দেখেন কি পরিবর্তন হয়েছে, এখানে আমার আ আছে, এখানে আ আছে কেটে দিলাম, এইখানে আমার জ আছে, এখানে আমার জ আছে কেটে দিলাম, তাহলে এই ইটা তো এই পাশে নাই, এইটা তাই না, তাহলে ইটা বাদ পড়েছে, ইটা কোথায় ছিল শেষে, তাহলে শেষ থেকে কি চলে গেছে, স্বরের লোপ ঘটেছে, এই জন্য তার নাম হচ্ছে কি অন্তঃস্বরলোপ। আজই থেকে আজ যখন বলবো অন্তঃস্বরলোপ, কিন্তু আজই থেকে হ্যাঁ আজই থেকে যখন আইজ বলবো, এবার বলেন আমি যদি বলি আজই থেকে আইজ, আপনারা এই জায়গায় ভুল করেন, আমি যে জায়গায় আলোচনা করতেছি, হ্যাঁ এইটা খুব সেনসিটিভ জায়গা, এই জায়গায় আপনারা ভুল করেন। আর আজই থেকে যখন আইজ বলবো তখন হচ্ছে অপিনিহিতি। এখন সবাই পাচ্ছে? আজই থেকে যখন আইজ বলবো তখন, কারণ এইখানে ই ছিল, এই ইটাই কিন্তু এই যে মাঝখানে চলে আসছে, আর এখানে যে ই ছিল ইটা এখানে এসে লোপ পেয়ে গেছে, তাই না? যেহেতু লোপ পেয়েছে তার নাম হচ্ছে অন্তঃস্বরলোপ, শেষে যেহেতু লোপ পেয়েছে, অন্ত মানে শেষ, অপিনিহিতি। ওকে কুঞ্চা, আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনার যদি কোনো জানার থাকে কিছু, মানে কোনো টপিক যদি মনে হয় যে এটা আরেকটু বোঝানোর জন্য বলতে পারেন। হ্যাঁ, আমরা ই করেন, প্রশ্ন করেন আপনারা, হ্যাঁ প্রশ্ন করেন প্লিজ। স্যার সব ভালোই চলছিল, অপিনিহিতি মশাই এসেই গন্ডগোল হয়ে গেল, আরে। আচ্ছা ধ্বনি পরিবর্তন কত প্রকার, আচ্ছা ধ্বনি পরিবর্তন কত প্রকার এটা নেই, হ্যাঁ এটা এক এক বই এক মানে নির্দিষ্ট করে দেয়া নেই যে ধ্বনি পরিবর্তন কত প্রকার, কেউ কোনোটাকে যোগ করেন, কোনোটাকে যোগ করেন না, কেউ কোনোটা রাখেন, কোনোটা রাখেন না, নানানভাবে। ধ্বনি পরিবর্তন নির্দিষ্ট কোনো ফিক্সড নেই, এটা কখনো আসবেও না যে ধ্বনি পরিবর্তন কয় প্রকার। আচ্ছা ধ্বনি বিপর্যয়, বর্ণ বিপর্যয়, হ্যাঁ আচ্ছা ধ্বনি বিপর্যয় আমরা কিন্তু পড়ি না, আমরা নেক্সট ক্লাসে, হ্যাঁ আজকের ক্লাস থেকে আশা করি প্রশ্ন করলে ভালো হবে, কারণ আমি ওইটা বলতে চাইলে এটা আবার রিপিট হয়ে যাবে। সংযুক্ত এবং যুক্ত শব্দের মধ্যে কোনো পার্থক্য নেই, একই। হ্যাঁ সংযুক্ত, এটা কে প্রশ্ন করেছেন, রবি, পার্থক্য নেই। হ্যাঁ আজকে প্রথম ক্লাস করলাম, প্রথম ক্লাসে আপনার পর ক্লাস খেলাম। আচ্ছা আচ্ছা এই প্রশ্ন করুন। হ্যাঁ আচ্ছা অন্তর্হতি আর হকার লোপ আরেকবার বলেন। আচ্ছা আমরা এতে চলে যাই, আমাদের স্লাইডে চলে যাই, তাহলে সহজ হবে।
এই যে চলে আসবে, বেশিক্ষণ লাগবে না মনে হয়। সমস্যা নেই। হ্যাঁ, এই যে চলে আসছে, দেখছেন? আচ্ছা, সবাই একটু দেখেন অন্তর্হতি এবং হকার লুপের পার্থক্য বলেছিলাম যে একটু বলার জন্য। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখেন অন্তর্হতি কি বলেছিলাম, যে শব্দের মধ্যস্থ কোনো স্বরহীন মানে আকার ওকার রসহীন, মানে একদম সিঙ্গেল কোনো এই ব্যঞ্জন এবং বা স্বরযুক্ত ব্যঞ্জনের লোপ হয়ে যাবে। এইখানে দেখে লোপ হয়েছে, এই যে আলাহিদা, এই আলাহিদাটা, এই যে হিটা হচ্ছে সে কি যুক্ত, স্বরযুক্ত, এই পাশে পুরোটুকি কিন্তু লোপ পেয়েছে, তাই না? আর এই পাশে বলেছি আমরা হকার লোপ বলেছি যে দুই স্বরের মাঝামাঝি বা শেষ হতে হদনি লোপ পাবে, দুই স্বরের মাঝামাঝি। এখানে দুই স্বরের মাঝামাঝি কেমনে হলো? দেখেন গর সাথে কি আছে? আ, এই যে গর সাথে আ আছে, তারপরে হর সাথে কি আছে? দেখেন এইখানে কিন্তু হ এবং রস্বইকার দুইটাই লোপ পাইছিল, কিন্তু এইখানে কিন্তু হ এবং রস্বইকার দুইটা লোপ পায় নাই, হটা চলে যাবে শুধু, মানে হকার লোপে শুধু হ চলে যাবে, আকার ওকার রস্বইকার থাকলে সেটা কি হবে? থেকে যাবে। দেখেন আমি বললাম আলাহিদা, এখানে হি সহ চলে গেছে, আকার ওকার রস্বইকার যা আছে, মানে হর সাথে যা আছে সব চলে যাবে, একটা তল্পা সহ ব্যাগেজ চলে গেছে। হর সাথে যা ছিল তার পোলাপান সব চলে গেছে, কিন্তু এইখানে হ চলে গেছে, কিন্তু হলের পোলাপান বাচ্চা রয়ে গেছে, বলে হয়ের বাচ্চা কি এখানে রস্বই, দেখেন এই রস্বইটা গেছে পূর্ণরূপে এখানে জীবন্ত অবস্থা। এইটাই পার্থক্য, মানে হচ্ছে অন্তর্হতিতে হচ্ছে হ যদি চলে যায় তাহলে সে তার আকার ওকার রস্বইকার সহ চলে যাবে, কিন্তু আমার ওই হকারে বা এই হকার লুপের মধ্যে হটা চলে যাবে, কিন্তু হর সাথে যে আকার ওকার রস্বইকার আছে সেটা কিন্তু থেকে যাবে। এই যে গাহিল, এই যে হ কিন্তু চলে গেছে, কিন্তু তার সাথে যে রস্বইকারটা ছিল কিন্তু রয়ে গেছে, ঠিক আছে? অথবা শেষ থেকে হ চলে যাবে, শেষ থেকে হ চলে গেছে, এটাই মনে হয় বুঝতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা স্যার, ভালোই চলছিল অপিনীতি, মশাই এসে ঝামেলা করলো। অপিনীতি কি আরেকটু বলে দেবো? হ্যাঁ, অপিনীতি এটা কে বলেছেন? সানজিদা। আচ্ছা সানজিদা, আপনার জন্য আবার আমরা একটু দেখছি, আমরা একটু অপিনীতির স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে বোঝাইতে সহজ হবে। সানজিদা দেখুন, অপিনীতি শর্ত হচ্ছে দুইটা। কয়টা শর্ত? দুইটা। পরের ইকার আগে উচ্চারিত হবে, কারণ পরের ইকার আমি লিখলাম ধরেন আজি, কি লিখেছি? আজি। সানজিদা লক্ষ্য করুন, আজি, এই আজির সাথে এখানে কি আছে? ই আছে। আমি ভেঙেই লিখি, ধরেন আজ, আ লিখলাম, তারপরে বর্গ জ লিখলাম, তারপর ই। বিষয়টা তো তাই, আজি থেকে কি হচ্ছে? আজি থেকে হচ্ছে আইজ। দেখেন এই যে এই আজিটারে আমরা ভেঙে লিখেছি এখানে, এবার বুঝবেন মনে হয়। এই আ লিখলাম, জ লিখলাম, জর পরে কী আছে? ইটা লিখলাম। এই পাশে দেখেন এমনি আইজ, আজি থেকে আইজ হয়েছে, তাহলে আ লিখলাম, তারপরে কি লিখলাম? রস্বই লিখলাম, তারপরে কি লিখেছি? জ লিখেছি। দেখেন তো কি পরিবর্তন হয়েছে? এইখানে আ আছে, এখানে আ আছে, এইখানেও জ আছে, এখানেও জ আছে, এখানে ইও আছে, এখানে ই আছে, কিন্তু পার্থক্য কোথায়? এই জিটা ছিল শেষে, এই ইটা ছিল শেষে, তাই না? কিন্তু এই ইটা কোথায় চলে আসলো? মাঝখানে চলে আসলো। অর্থাৎ পরের ইকারটা মাঝখানে চলে আসবে বা পরের উকারটা মাঝখানে চলে আসবে, এটা হলো একটা শর্ত। তাহলে আমরা একটা শর্ত দেখলাম যে প্রপিনীতির পরের যে রস্বইকার আছে বা পরের যে রস্যকারটা আছে এটা আগেই চলে আসবে। যেমন আমি বললাম সাধু, সাধু থেকে কি হলো? সাউদ। দেখেন এই সাধুর যে উটা আছে, ওটা কিন্তু পরে। সাধু, আমার সাথে বলেন সানজিদা, সাধু উ, তাহলে ওটা কোথায়? শেষে। কিন্তু এইখানে বলেন সাউদ, তাহলে ওটা কোথায়? মাঝখানে চলে আসছে। তাহলে এটা নতুন করে কিন্তু আসে নাই। প্রথম শর্তে, অপিনীতির প্রথম শর্তে হচ্ছে নতুন করে আসবে না, পরের শব্দের পরে অর্থাৎ শেষে যে রস্বইকার বা রস্যকার আছে এটা চেঞ্জ হয়ে মাঝখানে চলে আসছে, এইটা হলো একটা শর্ত। অপিনীতি কিন্তু ইজি। হ্যাঁ, তারপরে দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্ত হচ্ছে যে সংযুক্ত একটা ব্যঞ্জন থাকবে। ধরেন আমি লিখলাম সত্য, কি লিখলাম? সত্য লিখেছি। এখন সংযুক্ত ব্যঞ্জন কোনটা? সত্যরে যদি আমরা ভাঙিয়ে তাহলে এখানে কী আছে? স আছে,
তারপরে কি আছে ত আছে, তারপর কি আছে জ আছে। তাহলে এই যে জ এবং ত এটা কিন্তু সংযুক্ত অবস্থায়, এই সংযুক্ত ব্যঞ্জনের ঠিক আগে রস্বইকার বা রস্বকার চলে আসবে। তাহলে এই পাশে দেই নতুন করে আসবে। এই দেখেন সত্য থেকে কি হয়েছে সত্য। ঠিক আছে, এই যে সিলেটের মানুষ যে কথা বলে খাদ্য থেকে খাদ্য, হ্যাঁ, এই বাক্য থেকে বাক্য দেখবেন সবসময় সিলেটের মানুষের কথা বলবে। ঠিক আছে, তো এই যে তাহলে আমি দেখলাম যে ত এবং জ যে সংযুক্ত আছে, ঠিক এই যে সংযুক্ত আছে এই সংযুক্তর আগে নতুন করে রস্বই বা রস্ব চলে আসবে। তাহলে অপিনীতি শর্ত দুইটা, প্রথম কথা হচ্ছে শব্দের শেষের যে রস্বই বা রস্ব এইটা আগে অর্থাৎ মাঝখানে চলে আসবে, অথবা শব্দের শেষে সাধারণত, এটা মনে রাখবেন, সাধারণত কী থাকে জফলাযুক্তই থাকে। কন্যা, বন্যা থেকে বন্যা, কন্যা থেকে কন্যা, সত্য থেকে সত্য, বাক্য থেকে বাক্য, খাদ্য থেকে খাদ্য, তারপর হচ্ছে লক্ষ্য থেকে লক্ষ্য, এরকম জফলাযুক্ত যেগুলো আছে, ধন্য থেকে দৈন্য, আমাকে দৈন্য করে ফেলেছেন বলি না আমরা, তো সেরকম দৈন্য অর্থাৎ শেষে জফলাযুক্ত যেগুলো আছে এগুলো দেখবেন মাঝখানে একটা চলে আসে, ওইটাও হবে অপিনীতি। তাহলে অপিনীতি শর্ত হচ্ছে দুইটা, আমরা আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে না বুঝলে আমার এই ক্লাসটা, রেকর্ডেড ক্লাসটা বারবার দেখবেন, আশা করি বুঝতে পারবেন। 1 ঘন্টা 36 মিনিট হয়ে গেছে অলরেডি, আমাদের মনে ক্লাস শেষ করা উচিত। হ্যাঁ, স্বরসঙ্গতি তো আমরা পড়াই নাই, স্বরসঙ্গতি আমাদের পরের ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, অন্তর্হতি এবং মধ্য স্বরলোপ। অন্তর্হতি হচ্ছে মাঝখানে ব্যঞ্জন চলে যাবে, মাঝখান থেকে কি চলে যাবে ব্যঞ্জন চলে যাবে। একটু উদাহরণ দিই, এটা ভালো কোয়েশ্চেন, এটা আপনি খুবই ভালো ব্যাপার যে আপনি এটা কোয়েশ্চেনটা করেছেন। অন্তঃস্বরগম বলেছেন, আপনি বলছেন অন্তর্হতি এবং মধ্য স্বরগম। আচ্ছা, একটু খেয়াল করুন। হ্যাঁ, ধরেন আমি লিখলাম আলা হিদা থেকে কি হলো আলাদা। আচ্ছা, আর হচ্ছে মধ্য কি বলেছেন আপনি মধ্য স্বরলোপ। আচ্ছা, মধ্য স্বরলোপ, ধরেন আমি লিখলাম আইজ, আইজ থেকে লিখলাম আজ। এই দুইটা উদাহরণ দেখুন, আলাহিদা, আলাহি, এই যে চলে গেছে, এটা কি চলে গেছে একদম ব্যঞ্জন চলে গেছে। ব্যঞ্জন, এই মাঝখান থেকে একটা ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে যে রস্বইকার টস্বইকার যা ছিল পুরোটাই চলে গেছে, অর্থাৎ ব্যঞ্জন চলে যাবে, আকার ওকার রস্বইকার যাবে না। কিন্তু আমার যেহেতু নাম হচ্ছে মধ্য স্বরলোপ, তার মানে স্বরগুলো লোপ পাবে। আর এখানে দেখেন সরাসরি রস্বইটা লোপ পেয়েছে, অর্থাৎ মধ্য স্বরমগুলোতে আকার ওকার রস্বইকার অর্থাৎ স্বর যেগুলো আছে এগুলো লোপ পাবে। আর যদি স্বর যদি লোপ না পায়, মাঝখান থেকে একটা ব্যঞ্জন বর্ণ লোপ পায়, তখন সেটাকে বলবো অন্তর্হতি। ঠিক আছে, পার্থক্য একটাই, মাঝখান থেকে যদি ব্যঞ্জন চলে যায় সেটাকে বলবো অন্তর্হতি, আর মাঝখান থেকে যদি একটা স্বর চলে যায় সেটা বলবো মধ্য স্বরলোপ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনার প্রশ্নটা ভালো ছিল। না, উষ্ম বর্ণ নিয়েছে মাহাদি, এটা আপনার আমি ক্লাসের শুরুতে আপনি মনে জয়েন করেন নাই, আমি বলে দিয়েছিলাম আমার স্লাইডে গত দিয়ে আমি দুঃখ প্রকাশ করেছি, যে দুঃখ প্রকাশ করে বলেছিলাম আমার স্লাইডে সম্ভবত দন্তস্ব, তালবস্য এবং মূর্ধন্যস্ব এই তিনটাকে বলা হয়েছিল উষ্মধ্বনি। হ্যাঁ, উষ্মধ্বনি বা এই ধ্বনি কী বলে ওটাকে, উষ্মধ্বনির আরেক নাম কি বলেছিলাম, ঘর্ষণজাত ধ্বনি। ঠিক আছে, তো এইটা আমি এটা ভুল হয়েছিল, এটা আমার স্লাইডে দুই জায়গায় দুই রকম ছিল, এইটা মূর্ধন্য স হবে না, আপনি ঠিক বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা হবে হ, এটা কি হবে হ। তাহলে উষ্মধ্বনি বা ঘর্ষণজাত ধ্বনি হচ্ছে তিনটি, একটা হচ্ছে দন্তস্ব, তালব্যস্য, আরেকটা হচ্ছে হ। আর দন্তস্ব এবং তালব্যস্য এই দুটো হচ্ছে শীর্ষধ্বনি। ঠিক আছে, এটা আমি ক্লাসের শুরুতে বলেছিলাম। মাঝে উ এর একটা উদাহরণ দেন, এটা উদাহরণ দিয়েছিলাম, এটা হচ্ছে পুতুল, স্নিগ্ধ পুতুল। আচ্ছা, স্নিগ্ধ পুতুল আপনি একটু লক্ষ্য করুন, আমরা বলেছিলাম এই যে সাধু। হ্যাঁ, সাধু। এবার দেখেন আপনি সাধু থেকে আমরা বলেছি সাউদ, সাধু থেকে কি বলেছি সাউদ, মাঝখানের উকার দিয়ে উদাহরণ খুব কম, অল্প কয়েকটা উদাহরণ আছে, এর মধ্যে সাধু থেকে সাউদ একটা। ঠিক আছে, এখন সাধু এই যে উটা আছে এটা মাঝখানে চলে আসছে। হ্যাঁ, আমি মনে হয় এটা আপনি খেয়াল করলে বুঝবেন। হ্যাঁ, অপিনীতি পর্যন্ত পড়ানো হয়েছে,
মিতু আক্তার নেহা বলেছেন যে স্যার আমাদেরকে ধ্বনি পরিবর্তনের অপিনীতি পর্যন্ত পড়ানো হয়েছে। হ্যাঁ, অপিনীতি পর্যন্ত পড়ানো হয়েছে। অপিনীতি বলতে আপনি অন্য কোনো সিরিয়াল যদি দেখেন, সেই সিরিয়াল না আমি বলি কী কী পড়ানো হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা পড়েছি স্বরাগম। স্বরাগমের মধ্যে ছিল আমাদের আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম, তারপরে স্বরলোপ ছিল। স্বরলোপের মধ্যে 6টা ছিল, এর মধ্যে ছিল আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্তঃস্বরলোপ, তারপরে ছিল আমাদের রকার লোপ, হকার লোপ, তারপরে ছিল অন্তর্হতি। তারপরে আমরা পড়েছি এগুলোর পার্থক্য আকারে পড়েছি। পার্থক্য আকারের পরে আমরা পড়েছি অপিনীতি, এবং অপিনীতির পরে আমরা পড়েছি অপিনীতি এবং মধ্য স্বরাগমের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটা পড়েছি। স্বরসংগতি আমরা এখনও পড়ি নাই। ঠিক আছে, তারপরের ক্লাসে আমরা আরও যেগুলো আছে সেগুলো আমরা শেষ করব। ঠিক আছে, আজকের ক্লাস সম্ভবত এইখানে শেষ করে দেওয়া উচিত। আচ্ছা, ঈদের আগে আমাদের আর দেখা হচ্ছে না। আপনাদের সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক, আপনাদের সময় খুব ভালো কাটুক, এবং সেই সাথে আপনাদের পড়াশোনা যেন হয়। কিছু কমন কথা বলি, সেটা হচ্ছে আর্টে বা কালচারে একটা কথা আছে, রিহার্স অ্যান্ড রিহার্স। অর্থাৎ আপনি আর্ট অ্যান্ড কালচারে যত বেশি রিহার্সাল করবেন, তত বেশি ভালো আপনার পারফেকশন আসবে। সেটা আপনার অভিনয় হোক, সেটা নাটক হোক, গান হোক, সেটা আপনার আবৃত্তি হোক, বা যেটাই হোক, এই আর্ট অ্যান্ড কালচারে হচ্ছে যত বেশি রিহার্সাল করবে, তত আপনার ভালো করার পারফেকশন আসার চান্স বৃদ্ধি পাবে। অর্থাৎ ভালো কোনো শেষ নেই। আর আপনার এই বিসিএস প্রিলিমিনারির জন্য আমি জানি যে আপনারা হয়তো কোনো 1 সেট 2 সেট বই শেষ করে ফেলেছেন। এখন তারপর আপনারা কেন চান্স পান না? কারণ ওইখান থেকে কিন্তু রিপিট হয়, প্রশ্ন প্রচুর রিপিট হয়। এই 44তম বিসিএস তো খুব ইজি আসছে, প্রশ্ন অনেক রিপিটেশন হয়েছে, অনেক কিছু অল্প কিছু প্রশ্ন কঠিন ছিল, বাকি সব প্রশ্ন কিন্তু ওই বই থেকে বাড়া যেত। তারপরে কেন হয় না জানুন? আপনাদের একটি মাত্র কারণ আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে আপনারা রিভিশন দেন না। আপনারা যদি একটা টপিক কতবার রিভিশন দেবেন তার কোনো ইয়ত্তা থাকবে না। বারবার রিভিশন অ্যান্ড রিভিশনের কোনো বিকল্প নাই। অর্থাৎ ধরেন, আমি আমার অভিজ্ঞতার কথা বলি, 1 মিনিট বলে শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে, ধরেন এই বিজ্ঞান যে বইটি, একটি উদাহরণ দিচ্ছি শুধু, বিজ্ঞান যে বইটি, এরকম 20-30 মিনিটে কিন্তু যাতে শেষ হয়ে যায় আপনার। অর্থাৎ আপনি আপনার বইটা এভাবে শুধু উল্টাইতে যতক্ষণ লাগে ততক্ষণ আপনার বইটা রিভিশন হয়ে যাবে। তাহলে একটা বই আপনি বারবার রিভিশন দেবেন, এই যে আমি যেগুলো পড়াচ্ছি, একবার দেখে ফেলেছি মানে ব্যাপারটা এরকম না। একবার দেখেছেন মানে আপনি পারবেন না, কিন্তু বারবার রিভিশন। অনেক বেশি রিভিশন যখন আপনি দেবেন, তখন দেখবেন আপনার যখন পরীক্ষার হলে যখন প্রশ্নই আসবে যে এটা কি, যখন প্রশ্ন আসলে তখন বাংলাদেশের রাজধানীর নাম কি, তখন কিন্তু আপনার খুঁজতে হবে না যে ঢাকা না চট্টগ্রাম না খুলনা না কুমিল্লা, এটা খুঁজতে হবে না। ঠিক আছে, তখন আপনি জানেন যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, সরাসরি অপশনে আপনার ইয়েটা চলে যাবে। ওই খুঁজে আপনার টাইম কিন্তু কিল হবে না। ঠিক আছে, এবং আপনার ওই কনফিউশনগুলো বা পরীক্ষার হলের যে চাপটা আছে, এগুলো কিন্তু কাজ করবে না। আপনি বারবার রিভিশন দেন। হ্যাঁ, আমি একটা বই অন্তত কতবার রিভিশন দিয়েছি আমি নিজেও জানি না, সবাই তাই করে, আপনারাও তাই করবেন। এবং রিভিশন দিতে কিন্তু সময় লাগে না। আপনি চাইলে একটা বই একদিনে রিভিশন দিতে পারবেন, যদি আগে ভালো করে পড়া থাকে। শুধু আপনার পেজগুলো উল্টালে যতক্ষণ সময় লাগে, আপনি শুধু উল্টাবেন আর দেখে যাবেন, শেষ। তাহলে আপনারা পারবেন। হ্যাঁ, তো আজকের মতো কাজ এখানে শেষ করছি, এবং আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম, এবং আপনাদের সবার ঈদ ভালো কাটুক। আপনাদের সাথে আমার সময় খুব ভালো কাটছে, আবার আপনাদের সাথে দেখা হবে ঈদের পরে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো কাজ এখানেই শেষ করছি। হ্যাঁ, সবাইকে শুভরাত্রি।